আসসালামু আলাইকুম। আমি সেজান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। আগামী পরশুদিন অর্থাৎ 30শে জানুয়ারি তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন থেকে আসা বিগত বছরের কিছু প্রশ্ন অধ্যায়ভিত্তিক সমাধান করে দেব। আমি শুধু প্রশ্ন সমাধান করে দেব না, প্রশ্নটি যেই টপিক থেকে এসেছে সেই টপিকের আরও যা যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি এবং এগুলো কিভাবে সহজেই মনে রাখতে পারবে সেগুলো আমি ভিডিওতে বলে দিব। আর আরেকটা কথা বলি, সেটি হচ্ছে তোমাদের যাদের প্রিপারেশন খুব বেশি ভালো না, তোমরা আমার চ্যানেল থেকে জাস্ট 6টা ভিডিও দেখে নিও ফিজিক্স এবং কেমিস্ট্রির। এগুলো থেকে ইনশাল্লাহ অনেক কিছু তুমি তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। কোন 6টি ভিডিও দেখবে? প্রথমে দেখবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটি করে ভিডিও দেওয়া আছে, এই দুটি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের উপর একটি ভিডিও এবং কেমিস্ট্রির উপর একটি ভিডিও, এই দুটি ভিডিও। আর সর্বশেষ যেটি দেখবে সেটি হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের একটি ভিডিও, কেমিস্ট্রির একটি ভিডিও। সো এই 6টি ভিডিও দেখলে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে ইনশাল্লাহ অনেক কিছু হুবহু কমন পাবে এবং আমি যে ব্যাখ্যা করে পড়িয়েছি সেই ব্যাখ্যাগুলো থেকে অনেক কিছু কমন পাবে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কুমিল্লা ভার্সিটির পরীক্ষা শেষ হওয়ার পর আমি গুচ্ছের জন্য পড়ানো শুরু করব। এখানে অধ্যায়ভিত্তিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টে আমি পড়াবো এবং সব কিছু সম্পূর্ণ ফ্রি থাকবে। আমার হোয়াটসঅ্যাপে 2টি গ্রুপ রয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের। এই গ্রুপে আমার সাজেশন, গাইডলাইন, হ্যান্ড নোট, ভিডিও পাবে। আর ইউটিউবে এই টিউটোরিয়ালগুলো পাবে। সো যারা আজকে নতুন দেখছো ভিডিওটি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এবং ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিও। যারা ছেলে তারা ছেলেদের গ্রুপে অ্যাড হবে, আর যারা মেয়ে তারা মেয়েদের গ্রুপে অ্যাড হবে। অন্যথায় আমি তোমাদের রিকোয়েস্ট অ্যাপ্রুভ করব না গ্রুপে। তো আমরা এখন শুরু করি। দেখো, প্রথমে এখানে লিখেছি হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কয়েকটি প্রশ্ন। এটি সম্ভবত তোমার 24-25 সেশনের প্রশ্ন ছিল। পরিবেশের জন্য ক্ষতিকর বিষাক্ত কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে বিকল্প বিকারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? দেখো, কতিপয় বিষাক্ত বিকারক ও এদের বিকল্প বিকারক। এটার জন্য মনে রাখবে ক্লোরোহে, কাহে, বেট জাট 2,1 পটাশিয়াম ক্যালসিয়াম। ক্লোরোহে, কাহে, বেট জাট 2,1 পটাশিয়াম ক্যালসিয়াম। আমরা ক্লোরোফর্মের পরিবর্তে ইউজ করব হেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে ইউজ করব হেক্সেন, বেনজিনের পরিবর্তে ইউজ করব টোলুইন, জাইলিনের পরিবর্তে ইউজ করব টোলুইন, বিউটানল 2 এর পরিবর্তে ইউজ করব বিউটানল 1, পটাশিয়ামের পরিবর্তে ইউজ করব ক্যালসিয়াম। এটা কীভাবে মনে রাখবে? ক্লোরোফর্ম, হে ফর হেক্সেন, কা ফর কার্বন টেট্রাক্লোরাইড, হে ফর হেক্সেন, ভে ফর বেনজিন, ট ফর টোলুইন, যা ফর জাইলিন, ট ফর টোলুইন, 2 ফর বিউটানল 2, 1 ফর বিউটানল 1, পটাশিয়াম ক্যালসিয়াম। খুবই সহজ, আবার পড়ো আমার সাথে। ক্লোরোহে, কাহে, বেট জাট 2,1 পটাশিয়াম ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন, ল্যাবরেটরিতে কাজ করার সময় ব্রোমিনে হাত পুড়লে কোনটি ব্যবহার করা উচিত? দেখো, ব্রোমিনে হাত পুড়লে গ্লিসারিন অথবা লঘু কস্টিক সোডা ইউজ করতে হয়, এরপরে বার্নল মলম ইউজ করতে হয়। তো এগুলোর মধ্যে তুমি অপশনে যেটি পাবে সেটি অ্যান্সার হিসেবে দাগাবে। দেখো এখানে কি আছে, দুর্বল সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট কস্টিক সোডা হচ্ছে কি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, এ কারণে এটি অ্যান্সার হবে না, অ্যান্সার হবে গ্লিসারিন। এক্সাম হলে মাথা একটু ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা না রাখলে যেটা হয়, তোমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখছো, তুমি কি করবে, এটি দাগিয়ে চলে আসবা এবং বাসায় এসে দেখবা যে আল্লাহ আমি এটা কী করছি, অ্যান্সার তো ভুল করে চলে আসছি। সো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম হলে নিজেকে শান্ত রাখা। এখন দেখো, ব্রোমিনে হাত পুড়লে গ্লিসারিন অথবা লঘু কস্টিক সোডা ইউজ করতে হয়, এরপরে বার্নল মলম ইউজ করতে হয়। পোড়াক্ষত নিবারণে ব্যবহৃত বার্নল হচ্ছে পিকটিক অ্যাসিড অর্থাৎ ট্রাইনাইট্রোফেনল। পেটে ক্ষার গেলে ভিনেগার খেতে হবে। শরীরের ত্বকে বা চোখে ক্ষার পড়লে ব্যবহৃত হয় 5% 0.1 মোলার বোরিক অ্যাসিড, H3BO3 বোরিক অ্যাসিড, BOH3 আকারেও একে লেখা হয়। শরীরের ত্বকে বা চোখে অ্যাসিড পড়লে ব্যবহৃত হয় 5% সোডিয়াম বাইকার্বনেট। এখানে জাস্ট 2টা কোশ্চেনই লিখেছি,
আর লেখা হয় নাই, কারণ এটা থেকে কোশ্চেন তেমন আসে নাই। তবে তোমরা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় বা হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যখন কেমিস্ট্রি ভিডিওটি দেখবে, তখন শুরুতেই এই অধ্যায়ের উপর জাস্ট 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা পড়া পাবে, আমি পড়িয়ে দিয়েছি। তোমার কুমিল্লায় নেক্সট প্রশ্ন আসলে ইনশাল্লাহ ওই 2 পৃষ্ঠার মধ্য থেকে আসবে, সো ওই ভিডিওটি দেখে নিও। এখন দেখো, এটা গুণগত রসায়ন। প্রথম প্রশ্ন, নিউবার ইজিক্যাল টু আর ইস ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার সমীকরণটিতে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 কত? আমার মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে নিউবার ইজিক্যাল টু 1/λ ইজিক্যাল টু আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। অনেকে এটাকে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার আকারেও লিখে থাকে। সো এখানে নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ রিডবার্গ ধ্রুবক, এনএল নিম্ন শক্তির অরবিটাল, একে n1 দিয়েও প্রকাশ করা হয়, এনএইচ উচ্চ শক্তির অরবিটাল, একে n2 দ্বারাও প্রকাশ করা হয়। এখন দেখো, অসীম থেকে একটি ইলেকট্রন লাইম্যান সিরিজে আসলে অতিবেগুনি রশ্মি হবে এবং এখানে n1 এর ভ্যালু বা nl এর ভ্যালু হবে 1। দেন বামার সিরিজের ক্ষেত্রে তোমার হবে দৃশ্যমান আলো এবং nl এর ভ্যালু হবে 2। এরপর প্যাশেন্স, ব্র্যাকেট, ফ্রুন্ট, হামফ্রিস সবগুলোর ক্ষেত্রে হবে অবলোহিত। আর প্যাশেন্সের ক্ষেত্রে nl3, ব্র্যাকেটের ক্ষেত্রে nl4, ফ্রুন্টের ক্ষেত্রে nl5, হামফ্রিসের ক্ষেত্রে nl6। তো এটা থেকে কি কোশ্চেন হতে পারে যে নিচের কোনটিতে দৃশ্যমান আলো দেখা যায়? তাহলে কি অ্যান্সার হবে? বামার। জাস্ট মনে রাখবে লাইম্যান অতিবেগুনি, বামার দৃশ্যমান, বাকি সব অবলোহিত। পরবর্তী পৃষ্ঠায় কি আছে? পরবর্তী পৃষ্ঠায় বামার সিরিজে n2 ইজিক্যাল টু 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো, এখানে যেহেতু বামার সিরিজ বলছে, তাহলে n1 এর ভ্যালু কত হবে? 2, আমরা এটা মাত্রই দেখেছি। আর n2 এর ভ্যালু এখানে 3। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি, 1/λ ইজিক্যাল টু আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সো এটা করলে যেটা হবে, তোমার হয়ে যাবে এখানে 36/5 আর এইচ। এখন খেয়াল করো, তোমার 4টি অপশনই কি আছে? 10⁻5 আছে। এখন এটা দিয়ে তোমার কি কাজ? তোমার কাজ হচ্ছে কীভাবে একে 10⁻5-এ কনভার্ট করা যায় সেই কাজ করা। এখন দেখো, আমার এখানে কি আছে? এটা 1096/78। তোমার রিডবার্গ ধ্রুবক আর এইচের ভ্যালু 1096/78। এখানে সংখ্যা কয়টা? দেখো 6টা। আমরা জানি, আমরা যখন 10 টু দি পাওয়ার আকারে একটা সংখ্যাকে কনভার্ট করতে চাই, তখন কি করতে হবে? আমি যত ঘর আগে দশমিক দিব, 10-এর পর তত হবে। কি বললাম? যতগুলো ঘর আগে দশমিক আনবো, ঠিক 10-এর পর তত হবে। যেমন এখানে আমার 10⁻5, সো আমি এখানে 10 টু দি পাওয়ার 5 করবো, তাহলে 0.5 ঘর আগে নিয়ে আসবো। দেখো 5 ঘর আগে দশমিক নিয়ে আসছি, তাহলে এখানে কি লিখতে পারবো? 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আর এটা যেহেতু নিচ থেকে আমি এখন উপরে নিয়ে যাব, তাহলে এটা কী হয়ে যাবে? 10⁻5। সো আমি 10⁻5 পেয়ে গেলাম। ওকে, এখন কাজ হচ্ছে এইগুলোর মধ্য থেকে কোনটা হয় সেটা আইডেন্টিফাই করা। এখন এটা আমি কীভাবে আইডেন্টিফাই করব? দেখো, আমি এখানে কোনো কিছুই করব না, আমি একটু কোশ্চেনটার দিকে তাকাবো। উপরে 36 আর নিচে 5 ইন্টু 1.09678। তাহলে আমি যখন এই 5কে এটা দিয়ে মাল্টিপ্লাই করব, তখন কত হবে? সংখ্যাটা কত হবে আমাকে একটু বলো তো চিন্তা করে। 5-এর চেয়ে সামান্য একটু বড় হবে, তাই না? অর্থাৎ 6-এর কাছাকাছি। সো যখন এই সংখ্যাটি 5-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট, তখন আসলে ভাগফলটা কেমন হবে? আমরা কি জানি বলো তো? 5×7 = 35 আর 6×6 = 36, তাই না? বাট এখানে তো 5 না, এটা তো 5-এর চেয়ে বেশি, 6-এর কাছাকাছি চলে গেছে, তাই না? দ্যাটস ওয়াই কী হবে এখানে? সংখ্যাটা কত হতে পারে আমাকে একটু বলো তো। অবশ্যই সংখ্যাটি 6-এর চেয়ে কিছুটা বড় হবে, তাই না? 6 পয়েন্ট সামথিং হবে এটা ভাগ করলে। সো এই কাজগুলো আমরা করবো। এক্সাম হলে আমরা এগুলো ভাগ করতে যাব না, আমরা এটা দেখলেই বুঝতে পারবো। দেখছো কত সহজে আমি ক্যালকুলেশনটা করে ফেললাম। পরবর্তী প্রশ্ন, কোনো পরমাণুর 22তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? এখন তো এটার জন্য আমাদের কী লাগবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
আমার এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটি কক্ষপথের আকার নির্দেশ করে। এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, কক্ষপথের আকৃতি নির্দেশ করে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 সহ n-1 পর্যন্ত হতে পারবে। অর্থাৎ তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনো প্রধান কোয়ান্টাম সংখ্যার সমান হবে না। তোমার এটা থেকে কোয়েশ্চেন হয় যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কী হবে, যেখানে তুমি দেখবে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সমান এসেছে, সেটি তোমার অ্যান্সার হবে না। এরপর দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটি ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর ভ্যালু 0 সহ +-L পর্যন্ত হতে পারবে। এস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটি ঘূর্ণন দিক প্রকাশ করে, এর ভ্যালু হয় +-½ এটা যখন একমুখী স্পিনে থাকবে তখন সেটি +½ আর যখন বিপরীতমুখী স্পিনে থাকবে তখন হবে -½ এখন দেখো 22 বলতে কি, আমি ইলেকট্রন বিন্যাসটা করব, বাট এক্সাম হলে আমরা টোটাল ইলেকট্রন বিন্যাস করব না, আমরা আর্গনের পর থেকে ইলেকট্রন বিন্যাস করব। যাদের পারমাণবিক সংখ্যা 18-র চেয়ে বেশি হবে আমরা তাদের আর্গন পর্যন্ত করব না, আর্গনের পর থেকে করব। কারণ আমরা জানি আর্গন অবধি কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 তার এরপর কি হবে, তাহলে এই অবধি হচ্ছে আমার আর্গন শেষ, 3p6 আর্গন। দেন এই বাকি অংশ জাস্ট লিখবো, এই যে এটা করবা পরীক্ষার হলে যে 4s2 3d2। তাহলে আমার 22তম ইলেকট্রন কোথায়, এই 3d অরবিটালে। এই 3d অরবিটালে আমার কী হবে বলো তো, আমার n এর ভ্যালু হবে কি 3 আর d এর ভ্যালু কত হবে, তাহলে d এর ভ্যালু হবে 2, তাই না? কারণ আমরা জানি s এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় হচ্ছে 0, p এর ক্ষেত্রে l এর ভ্যালু 1, d এর ক্ষেত্রে 2 আর f এর ক্ষেত্রে 3। এখন দেখো আমার এটা n এর ভ্যালু 3, l এর ভ্যালু 0, সো এটা বাদ। এরপর n এর ভ্যালু 4, এটা বাদ। n এর ভ্যালু 4, এটাও বাদ। বাকি আছে এটা n এর ভ্যালু 3, l এর ভ্যালু 2। আমার তাহলে m আর s বের করতে হবে না, আমি এখানে অ্যান্সার পেয়ে যাব। এই কাজগুলো করে এক্সাম হলে কী করতে হয়, সময় বাঁচাতে হয়। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এটা তো এই পৃষ্ঠায় আসছে। আচ্ছা, আমি এটার অ্যান্সার তখন বলি নাই, আমার লাইমেন সিরিজের ক্ষেত্রে বলা হয়েছিল n1 এর ভ্যালু কত। সো লাইমেন প্রথমেই, তো লাইমেন, তাহলে লাইমেন n1 এর ভ্যালু এখানে 1। ওকে, পরবর্তী প্রশ্ন, কপার 2+ এর সর্বশেষ ইলেকট্রনের জন্য সঠিক। কপার 2+, আমাদের কপার ইলেকট্রন কয়টা, 29টা। তাহলে 2+ হলে এখন ইলেকট্রন কয়টা আছে, 27টা। অর্থাৎ কপারের 27তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে হবে। আর 27 পারমাণবিক সংখ্যা কার, কোবাল্টের, তাই না? অর্থাৎ এর লাস্ট ইলেকট্রনের আমি ইলেকট্রন বিন্যাসটা দেখব কী হয়। সো কপার করলাম, দেখো আর্গন, সো আর্গন, এরপর হচ্ছে কি তোমার 3d-তে 10টা থাকবে আর 4s-এ থাকবে একটা। কয়েকটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তোমার হচ্ছে ক্রোমিয়াম, কপার, সিলভার, এগুলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। কেন করে, কারণ আমরা জানি একটা ইলেকট্রন একটা পরমাণু অরবিটাল যখন কি থাকে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ, তখন সেটি অধিক স্থিতিশীল থাকে। এই কারণে এখানে 4s2 না হয়ে এখানে 3d10 হয়েছে। যেহেতু এখন ইলেকট্রন দুইটা চলে যাবে, তাহলে কী হবে, এখানে এসে কোনো ইলেকট্রন থাকবে না আর এখানে হবে 3d9। এখন এই যে 9তম ইলেকট্রন, এটা কোথায় থাকবে আমাকে একটু বলো তো। আমাদের ইলেকট্রনগুলো নর্মালি কী হয়, আমরা যখন ডি অরবিটাল পূরণ করি তখন প্রথমে একটা একটা করে একমুখী স্পিনে যাবে। সো 5টা ইলেকট্রন চলে গেলো, এরপর বিপরীতমুখী স্পিনে যাওয়া শুরু হয়। সো এটা 6, এটা 7, এটা 8, এটা 9, 9তম ইলেকট্রন। তো এটার জন্য কী হবে দেখো তো, যেহেতু 3d, তাহলে n এর ভ্যালু হবে 3, d এ কারণে l এর ভ্যালু 2 আর m এর ভ্যালু কত হবে এখানে। দেখো আমরা যখন ডি অরবিটাল হিসাব করি তখন মাঝের যে ঘর সেটাকে 0 ধরি, এরপর ধরি -1 -2 আর ডান দিকে +1 +2। তাহলে এটা যেহেতু ডান দিকের প্রথম ঘর, দ্যাটস ওয়াই এটা হবে +1। আর এটা যেহেতু বিপরীতমুখী স্পিন, এ কারণে এস এর ভ্যালু হবে -½ সেখানে যার সাথে এটি মিলে যাবে সেটি অ্যান্সার হবে। এখন দেখো কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এটার জন্য তুমি আগে এটা একটু দেখো, রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত উপকরণ। সো রাদারফোর্ড কী উপকরণ ব্যবহার করেন, আলফা কণা He242+, দ্বিধানাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যার ভর সংখ্যা 4। পাতলা সোনার পাতের পুরুত্ব 0.404 সেন্টিমিটার। অর্থাৎ তিনি এখানে সোনার পাত ইউজ করেন যার পুরুত্ব ছিল 0.404 সেন্টিমিটার। দেখো 4টা 0, এরপরে 4 এবং এককটা সেন্টিমিটার। আবরণী পর্দা জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী, অর্থাৎ অনুপ্রভা সৃষ্টিকারী জিঙ্ক সালফাইডের আবরণী পর্দা ইউজ করেন। কোশ্চেনটা এই জায়গা থেকে আসছে। আর কি ইউজ করা হয়, লেড ব্লক। এরপর দেখো নিউবার = 1/r ইন্টু 1/n1² - 1/n2² সমীকরণে প্যাশেন্স সিরিজের জন্য n2 এর ন্যূনতম মান কত।
দেখো আমার লাইম্যান বা আমার প্যাশেন্স, তাহলে প্যাশেন্স সিরিজ আমার এখানে N1 এর ভ্যালু কত হবে 3, তাই না? তাহলে N2 এর ভ্যালু কত? এই 3 এর চেয়ে বেশি হবে, অর্থাৎ এখানে কত হতে পারবে 4। ওকে, এরপর দেখো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মির বিকিরণে নিচের কোনটি ঘটে? আমাদের তোমার এই বিকিরণগুলো একটু খেয়াল করো। আলফা ক্ষয়ে পারমাণবিক সংখ্যা 2 কমে ও ভর সংখ্যা 4 কমে, কারণ আমরা মাত্রই দেখলাম আলফা কণাটা কী ছিল, He242+, অর্থাৎ আমার আলফা কণার পারমাণবিক সংখ্যা ছিল হচ্ছে কি 2 আর ভর সংখ্যা ছিল 4, দ্যাটস এটা কমে যাবে। বিটা ক্ষয়ে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যা একই থাকে। আর গামা ক্ষয়ে এসব চেঞ্জ হয় না। নিউট্রন ক্ষয়ে পারমাণবিক সংখ্যা একই থাকে, ভর সংখ্যা 1 কমে। বায়ুতে কর্পূরের দ্রবণ কোন প্রকারের দ্রবণ? খেয়াল করো, আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ আছে কতগুলো, আয়োডিন, কর্পূর, ন্যাপথালিন, বেনজোয়িক অ্যাসিড। এগুলোর ক্ষেত্রে কী হয় আসলে, আমার যে সকল পদার্থকে তাপ দিলে তা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, তাই না? তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। সো যেহেতু এটা কঠিন থেকে বাষ্পে কনভার্ট হয়, তো এটা কী হবে, গ্যাসে কঠিন পদার্থের দ্রবণ হবে। পরবর্তী প্রশ্ন, পরমাণুর কোনো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়? আমরা একটু দেখি কোনটি সম্ভব নয়। এখানে দেখো এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, ওকে হতে পারবে। এম এর ভ্যালু +2 হতে পারবে, কারণ এখানে এম এর ভ্যালু তাহলে কি 0 সহ +-2 অবধি হবে, আর S2 +- যে কোনো কিছু হতে পারে। এখানে এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 2, দেখো এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এল এর ভ্যালু কি অলওয়েজ এন এর চেয়ে ছোট, এন এর চেয়ে 1 ছোট, তাই না? একটু আগে বলেছি যে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু 0 সহ n-1 পর্যন্ত, তাই না? এই কারণে এটা কখনোই প্রধান কোয়ান্টাম সংখ্যার সমান হবে না, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার এটা। আমাদের এরপর হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চলে আসছে এখানে আমাদের। আচ্ছা শোনো, এখানে আসলে খুব বেশি কোশ্চেন আমি ইনক্লুড করতে পারি নাই, তবে যা করেছি তোমার মেবি বিগত 3 বছরের প্রশ্ন ইনক্লুড করতে পেরেছি আমি। বাট তোমরা ওই 2-3টা ভিডিও যে রয়েছে চবির, হাবিব রুবি আর হচ্ছে রাবি, এইগুলো দেখলে ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রি প্রিপারেশন এবং ফিজিক্স প্রিপারেশন সব কমপ্লিট হয়ে যাবে। ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। এখানে যেমন ব্যাখ্যা করে করাচ্ছি, ওখানেও ঠিক সেমভাবে করা আছে। সো আমরা এই চ্যাপ্টার একটু শুরু করি। দেখো হাইড্রোনিয়াম আয়নে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো হাইড্রোনিয়াম আয়নটা কি H3O+। হাইড্রোনিয়াম আয়নে 2 ধরনের বন্ধন বিদ্যমান, যথা সমযোজী বন্ধন ও সন্নিবেশ বন্ধন। দেখো আমি কিছু কোশ্চেনের অপশন লিখি না, কেন লিখি না? কারণ ওগুলো দরকার হয় না, এই কারণে। তারপর NH3 থেকে NF3-তে তোমার সমযোজী ও সন্নিবেশ 2 ধরনের বন্ধন বিদ্যমান। অ্যামোনিয়াম ক্লোরাইড, এরপর তোমার হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, এদের আয়নিক, সমযোজী, সন্নিবেশ এই 3 ধরনের বন্ধন বিদ্যমান। সোডিয়াম কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল বা তুতে তোমার কপার সালফেট সাথে 5 অণু পানি, এর আয়নিক, সমযোজী, সন্নিবেশ, হাইড্রোজেন এই 4 ধরনের বন্ধন বিদ্যমান। বরফে হাইড্রোজেন ও সমযোজী এই 2 ধরনের বন্ধন বিদ্যমান। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল। যৌগের কেন্দ্রীয় পরমাণুটি D3sp3 সংকরিত হলে এর আকৃতি কী রূপ হবে? দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপে চলে আসছি, এটা থেকে প্রতিটা ভার্সিটি কোশ্চেন করে। সো আমি এটা একটু ব্যাখ্যা করি। দেখো এর জন্য আমার যা যা লাগবে, শঙ্করায়নের ক্ষেত্রে এটা মনে রাখবা x=1/2 v + m - c। এখানে x হচ্ছে তোমার শঙ্করায়ন সংখ্যা, v কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, m কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, c চার্জ সংখ্যা। এখানে x=2 হলে শঙ্করায়ন হবে sp, আকৃতি হবে সরলরৈখিক, বন্ধন কোণ হবে 180। এরপর x=3 হলে sp2 সমতলীয় ত্রিভুজাকার 120 ডিগ্রি। x=4 হলে sp3 চতুস্তলকীয় 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। x=5 হলে sp3d ত্রিকোণাকার ডি পিরামিড। x=6 হলে sp3d2 অষ্টকতলীয়। x=7 হলে sp3d3 পঞ্চকোণীয় ডি পিরামিড। আরেকটা মনে রাখবে, তোমার টেট্রামিনো কপার আয়ন DsP2 সমতলীয়
বর্গাকার। মিথেন, অ্যামোনিয়া, পানি এদের প্রত্যেকেই sp3 সংকরিত, বাট মিথেন চতুস্তলকীয়, বন্ধন কোণ 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়া এর আকৃতি ত্রিকোণাকার দ্বিপিরামিড, বন্ধন কোণ 107 ডিগ্রি। পানি উল্টা ভি বা বিকৃত চতুস্তলকীয়, বন্ধন কোণ 104.5 ডিগ্রি। দেখো প্রতি ক্ষেত্রে 2.5 ডিগ্রি করে হ্রাস পেয়েছে। NF3 এর বন্ধন কোণ 102.5 ডিগ্রি বা 102 ডিগ্রি 28 মিনিট। PH3 এর বন্ধন কোণ 94 ডিগ্রি। H2S এর বন্ধন কোণ 92 ডিগ্রি। এখন আসো আমরা প্রশ্নটা আবার দেখি। এটা ছিল D3sp3। সো D3sp3-র জন্য আকৃতি কেমন হবে আই থিঙ্ক তোমরা এখন জানো। আর এই অংশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যখন আমার ক্লাস দেখবা তোমরা দেখবা এই অংশ থেকে তোমার চবি, রাবি, হাবিপ্রবি তিনটাতেই কোশ্চেন আসছে। অন্যগুলোতেও কোশ্চেন আসে, বাট আমি এখানে 3টা করানো হয়েছে। তার কারণ হচ্ছে আমি তোমাদের ভিডিও দেওয়া শুরু করি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে থেকে। এই কারণে জাস্ট এই 3টা ভার্সিটির জন্য কাজ করা হয়েছে। বাট ভিডিওগুলো খুবই ইফেক্টিভ, দেখতে বুঝতে পারবে। ওকে, তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, কার্বন পরমাণু sp2 সংকরায়নের ফলে সৃষ্ট sp2 সংকরিত অরবিটাল ও অসংকরিত p অরবিটালের মধ্যকার কোণের পরিমাণ কত? দেখো আমরা মাত্রই কি পড়েছি, sp2 এর ক্ষেত্রে বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি, তাই না? দ্যাটস ওয়াই অ্যান্সার 120 ডিগ্রি। তোমার কি থেকে কি হয়েছে কোনো কিছু লাগবে না, জাস্ট এখানে sp2 আছে, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার 120 ডিগ্রি, শেষ। যদি sp বলতো তাহলে অ্যান্সার হতো 180 ডিগ্রি। এখানে দেখো কোনটি লিগ্যান্ড নয়। দেখো কতগুলো লিগ্যান্ডের নাম লিখে রেখেছি, NH3 অ্যামিন, OH হাইড্রোক্সো, আর পানি যেটা H2O একে বলা হয় অ্যাকুয়া। তারপর হচ্ছে তোমার CN মাইনাস অর্থাৎ সাইনাইড যেটা সেটাকে বলা হচ্ছে সায়ানো, NO বা NO প্লাস একে বলা হচ্ছে নাইট্রোসো, CO কার্বন মনোক্সাইডকে বলা হয় কার্বনিল, এরপর Cl ক্লোরো, CNS থায়োসায়ানেটো, O2 মাইনাস এটা হচ্ছে অক্সো। দেখো লিগ্যান্ড দিয়ে কিছু কিছু ভার্সিটিতে অনেক কোশ্চেন করে, আর লিগ্যান্ডের বেশ কিছু প্রভাব রয়েছে। যেমন শক্তিশালী লিগ্যান্ড হলে তোমার আমাদের যে সংকরণ ডি আর sp থাকে না, তো শক্তিশালী লিগ্যান্ডের ক্ষেত্রে ডি শুরুতে লিখতে হয়, sp পরে লিখতে হয়। আর লিগ্যান্ড যদি দুর্বল হয় সেক্ষেত্রে তোমার sp-গুলো আগে এবং ডি হচ্ছে পরে থাকে। আর শক্তিশালী লিগ্যান্ড কারা হয়? নর্মালি তোমার CPN দাতা হলে সেটি শক্তিশালী লিগ্যান্ড হয়, অন্যথায় দুর্বল লিগ্যান্ড হয়। এটার সক্রিয়তার ক্রম দিয়ে রেখেছি দেখো, তোমার কার্বন মনোক্সাইড, সায়ানাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। সো এটা একটু জাস্ট দেখে রাখতে পারো। তাহলে এখন বলো এখানে কোনটি লিগ্যান্ড নয়? দেখো আমরা এখানে সবগুলোই পেয়েছি, তো তোমার অ্যামিন, তারপর হচ্ছে আমাদের হাইড্রোক্সো, এরপর অ্যাকুয়া, সবগুলোই পেয়েছি। বাট এই কার্বনেট এটা নেই, তাই না? CO3 2- এটা নাই, সেটা লিগ্যান্ড নয়। এরপর কোশ্চেনটা বলা হয়েছে শক্তিশালী বিজারক পদার্থ কোনটা? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিয়াম। দেখো এখানে আমাদের আমরা জানি যে গ্রুপ 1 হচ্ছে তীব্র বিজারক আর গ্রুপ 17 হচ্ছে কি তীব্র জারক। সো সেই হিসাবে আমাদের গ্রুপ 1-এর যে ক্ষার ধাতু তোমার পটাশিয়াম, এটা হচ্ছে এখানে শক্তিশালী বিজারক। যদিও এটা আসলে এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা হচ্ছে তোমার তড়িৎ রসায়নের প্রশ্ন। এটা তড়িৎ রসায়নে ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের যে সক্রিয়তা সিরিজ, এটার সাথে এটার কাহিনী। তো সক্রিয়তার সিরিজটা তড়িৎ রসায়নে পড়িয়ে দিয়েছি, মানে পড়াবো, সামনে পাবে। এখন দেখো তোমার এই যৌগটা দিয়ে কি বলেছে, তোমার ক্রোমিয়ামের জারণ মান কত? আমরা নর্মালি জারণ মান কীভাবে বের করি? আমার যার জারণ মান বের করতে বলবে তাকে x ধরে নেব, আর বাকিগুলোর জারণ সংখ্যা লিখে টোটাল কি 0 ধরবো। তাহলে এখানে দেখো ক্রোমিয়াম যেহেতু বের করতে বলছে, তো ক্রোমিয়াম x, আর পানি এটা জারণ মান তো 0, সো এটা 0। ক্লোরিন এর জারণ মান হচ্ছে -1, তো -1, ক্লোরিন হচ্ছে 2টা, এই কারণে 2 দিয়ে গুণ। সাথে সাথে দেখো ব্রোমিন একটা, ব্রোমিনের জারণ মান -1, এই কারণে -1 লিখেছি। আর এটা তো জানো তোমার হচ্ছে গ্রুপ 17 অর্থাৎ তোমার হ্যালোজেন যারা, তাদের জারণ মান হয় হচ্ছে -1, এই কারণে ব্রোমিনের এটা -1। আমাদের হ্যালোজেনকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো, তাই না? তো এই তো 0। আমার প্রিভিয়াস একটা ক্লাস করলে এই সব কিছুই পাবে, সব কিছু লিখে দিয়েছি। তুমি রাবি বা চবি যেটাই করো না কেন পাবে সেগুলা। হাবি প্রভৃতি মেবি এটা থেকে কোশ্চেন আসছিল, এখানেও লেখা থাকতে পারে। তো যাই হোক, সো এটা ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার পাবে হচ্ছে x = +3। এরপর দেখো এই যে ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা থেকে ধরো তোমার রাবি, হাবিপ্রবি দুইটাতেই কোশ্চেন ছিল এই টাইপ থেকে।
কোশ্চেনটা এখানে কোনটি ডায়াম্যাগনেটিক নয়। দেখো আমাদের কি আছে, তোমার ফেরোচুম্বক বা ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কী হয়, তীব্র আকর্ষণ, প্যারাম্যাগনেটিক মৃদু আকর্ষণ, আর ডায়াচুম্বক বা ডায়াম্যাগনেটিক এখানে হচ্ছে মৃদু বিকর্ষণ। ফেরোচুম্বকের এক্সাম্পল কি, আয়রন, কোবাল্ট, নিকেল। এটা কীভাবে মনে রাখতে পারো, তোমার মেডিকো কোচিং সেন্টারের ছোটো ভাই ফেনিকো, সো মেডিকো থেকে আসছে ফেনিকো, ফে ফর তোমার ফেরাম, নি ফর নিকেল, কো ফর কোবাল্ট। এখন আসো প্যারাচুম্বক, এখানে একমুখী স্পিন বা অযুগ্ম ইলেকট্রন থাকবে। দেখো আমাদের সিঙ্গেল, যারা আমরা কি বলি সিঙ্গেল লাইফ হচ্ছে প্যারাময় বা প্যারাদায়ক। কেন প্যারাময়, কারণ এখানে একা একা সব কিছু করতে হয়। তোমার যা করার, আমরা যারা হচ্ছে ক্যাম্পাসে একা থাকি বা তোমরা যারা থাকো হোস্টেলে আসছো এখন কোচিংয়ের জন্য বাসার বাইরে আসো, তো তোমরা বুঝো সিঙ্গেল লাইফ হচ্ছে কি প্যারাময়। দ্যাটস ওয়াই মনে রাখবা সিঙ্গেল প্যারা। এটার এক্সাম্পল কতগুলো লিখে রেখেছি, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কপার ইত্যাদি। এরপর হচ্ছে আমাদের ডায়াচুম্বক, এখানে দেখো একমুখী ও বিপরীতমুখী উভয়মুখী স্পিন বা যুগ্ম ইলেকট্রন থাকবে। সেটা কীভাবে মনে রাখবে, যে ডাবল ডায়া, তাই না, ডাবল ডায়া, ডিতে ডাবল, ডিতে ডায়া। ওকে, এটার কিছু এক্সাম্পল দেখো, জিঙ্ক, জিঙ্ক 2+, টাইটানিয়াম 4+। ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায়, লাস্ট অরবিটালে একমুখী স্পিন ইলেকট্রন রয়েছে, অর্থাৎ বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে প্যারাচুম্বক। একমুখী স্পিনে ইলেকট্রন যত বেশি হবে সে তত বেশি প্যারাম্যাগনেটিক। লাস্ট অরবিটালে উভমুখী স্পিনে ইলেকট্রন থাকলে, অর্থাৎ ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকলে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিকের এক্সাম্পল মনে রাখার একটা নিমোনিক এখানে লিখেছি আমি, সেটি হচ্ছে সোডিয়া অ্যান্টি প্লেটের অ্যালু কমিয়ে তরল অক্সিজেন ও ম্যাঙ্গানিজ নিল। অর্থাৎ সোডিয়া নামের একজন আন্টি আছেন, তিনি কি করলেন, প্লেটের আলু ভর্তা রাখা আছে, সে কী করলেন, এটি কমিয়ে তরল অক্সিজেন ও ম্যাঙ্গানিজ নিলেন। এখন এটা থেকে কী মনে রাখবে, সোডিয়া ফর সোডিয়াম, অ্যান্টি ফর অ্যান্টিমনি, প্লেট ফর প্ল্যাটোনিয়াম, অ্যালু ফর অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন, কমিয়ে ফর ক্রোমিয়াম, কপার, তরল অক্সিজেন ফর তরল অক্সিজেন, ম্যাঙ্গানিজ ফর ম্যাঙ্গানিজ, আর নীলো দিয়ে হচ্ছে তোমার নিকেল ফেরাস দ্রবণ। দেখো নিকেল বা আয়রন এটা যদি আলাদা থাকে, হ্যাঁ আলাদা আলাদা থাকে, তাহলে কিন্তু অ্যান্সার প্যারাম্যাগনেটিক হবে না। যখন এভাবে লেখা থাকবে নিকেল ফেরাস দ্রবণ একসাথে যখন থাকবে, তখন এটি প্যারাম্যাগনেটিকের এক্সাম্পল হবে। আর এখানে তুমি যদি এখন কোশ্চেন খেয়াল করো, কী কী ছিল, স্ক্যান্ডিয়াম 3+, টাইটানিয়াম 4+, ফেরাস, আর হচ্ছে তোমার জিঙ্ক 2+। স্ক্যান্ডিয়াম 3+, দেখো এটা কার মতো হয়ে যাবে, আর্গন হয়ে যাবে, কারণ স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 21, আর আর্গন হচ্ছে 18, তো 3টা চলে গেলে থাকবে 18। টাইটানিয়াম 4+, স্ক্যান্ডিয়ামের পরে হচ্ছে টাইটানিয়াম, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, তো 22 থেকে তুমি 4 বাদ দাও, থাকবে কত, 18, সো এটাও আর্গন হয়ে যাবে। এরপর দেখো জিঙ্ক, জিঙ্ক তো আর্গন করলে, আর্গনের পরে 3D10, তাই না, তাহলে হয়ে যাবে কয়টা, 10টা, 8টা হচ্ছে 18টা, সরি 18 আর 10 হচ্ছে 28টা, আর আমার জিঙ্কের ইলেকট্রন কয়টা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 30, তাহলে এটা 2টা ইলেকট্রন চলে যাবে, থাকবে কত তাহলে এখন, 28টা। তাহলে এখানেও কি তোমার অরবিটাল পূর্ণ অবস্থায় আছে। এখন আসো তোমার বাকি যেটা আছে তোমার, আর বাকি যেটা আছে তোমার এখানে ফেরাস আয়ন, ফেরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 26, সো 2টা ইলেকট্রন চলে গেলে এখানে ইলেকট্রন থাকবে কয়টা, 24টা। তো যখন 24টা হবে তখন আমাদের দেখা যায় সেখানে তোমার অযুগ্ম ইলেকট্রন থেকে যায়, কারণ এক্ষেত্রে 24টা ইলেকট্রনের ক্ষেত্রে তোমার আর্গনে 18টা চলে গেল, এরপর হচ্ছে তোমার 4s2, 18 আর 2 হচ্ছে 20, দেন হচ্ছে ডি অরবিটাল ইলেকট্রন থাকলো 6টা, দেন 6টা থেকে কি হলো, আমার 6টা যখন থাকবে তখন কি আমার সবগুলো কি পূর্ণ অবস্থায় থাকবে, 5টা যে বক্স পূর্ণ অবস্থায় থাকবে না, অর্থাৎ এখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে, দ্যাটস এটা ডায়াম্যাগনেটিক নয়। আর এত কিছু করার দরকার নেই, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এগুলো করে দিয়েছি। তুমি তো জানোই যে তোমার ফেনিকো অর্থাৎ আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক, সরি ফেরোম্যাগনেটিক। সো যেহেতু এটা ফেরোম্যাগনেটিক তাহলে এটি ডায়াম্যাগনেটিক হবে না, সোজা হিসাব। ওকে, এটা শেষ। এখন রাসায়নিক পরিবর্তন। দেখো তোমরা তো করতে পারো যে এখানে কোশ্চেন এত কম কেন, আসলে এটা জাস্ট 3 বছরের কোশ্চেন, সব করার মতো সময় আমি পাই নাই। তবে আমি যে ভিডিওগুলোর কথা বললাম ওইটা দেখে নিতে পারো, ওইখানে আরও অনেক কিছু আছে, ওইগুলো দেখলে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। রাসায়নিক পরিবর্তন, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক বিক্রিয়ক বিয়োজিত হতে 300 সেকেন্ড সময় লাগে। কতক্ষণ পর 1/8 অবশিষ্ট থাকবে। খেয়াল করো মোলের অর্ধায়ন নির্ণয়ের টেকনিক রিলেটেড যে ম্যাথ থাকবে সেটা কীভাবে করবা, ক্ষয়ের পর মোলের অবশিষ্ট অংশকে ভগ্নাংশে কনভার্ট করবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, শক তৈরি করব, এরপর শক থেকে অবশিষ্ট অংশের সাথে সেই সময়
ছক থেকে অবশিষ্ট অংশের সাথে যেই সময় মিলবে তা দিয়ে ক্যালকুলেশন করব। ওকে, এখন দেখো ছক কীভাবে করবা। ছকে প্রথমে হচ্ছে অবশিষ্ট অংশ আর নিচে হচ্ছে সময়। তো এখানে কী হবে, 1, এরপর হবে কি 1/2, 1/4, 1/8, 1/16, 1/32। এটা কী করেছি দেখো, প্রতিবার একে জাস্ট 2 দিয়ে গুণ করছি, যে 1, এরপর এটাকে অর্ধেক করলাম 1/2, এরপর তুমি জাস্ট 2 দিয়ে গুণ করে যাও, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। খুবই ইজি একটা ছক করতে পারবা। আর নিচে কী লাগবে, 0t, 2t, 3t, 4t, 5t এভাবে লিখে যাবে। ওকে, এখন এটা কেন লিখবো বা এটাতে আমরা কীভাবে সলভ করবো সেটা এখানে দেখো। এখানে অবশিষ্ট 1/8 বলা হয়েছে, দেখো 1/8 অবশিষ্ট। তো 1/8 মানে হচ্ছে 1/8। এখন 1/8 কোথায় আছে দেখো, 1/8 তার নিচে আছে হচ্ছে 3t, তাহলে 1/8 এটা কি 3t। আর আমার এখানে টি কত দেখো তো, বিদ্যুৎ সময় লাগে হচ্ছে 300 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু 300, 300 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে 900 সেকেন্ড। দেখো তাহলে অ্যান্সার আমার 900 কোথায় আছে, এই যে প্রথমে আসে 900.04 সেকেন্ড। সো এটা আমাদের অ্যান্সার। পরবর্তী একটা প্রশ্ন দেখো, এটা চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেন, তোমার বোঝার জন্য লিখে দিয়েছি। 90 দিন পর একটি তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে বস্তুটির অর্ধেক কত। অবশিষ্ট কত এখানে 25%। তো 25% মানে কি 25/100, তাহলে 4/25 কত হয় 100, দ্যাটস ওই 1/4। 1/4 কোথায় আছে দেখো, এখানে 1/4, এর নিচে আছে 2t, তাহলে 1/4 সমান কী হবে 2t। 2t সমান কি এখানে 90 দিন বলা আছে, 90 দিন, তাহলে t = 90/2, অর্থাৎ t = 45 দিন। আশা করি এই টাইপ থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা করতে পারবে। এরপর দেখো কি আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় এবং অক্সালিক অ্যাসিড দ্রবণের রিডক্স বিক্রিয়ায় কোনটি অটোপ্রভাবক রূপে কাজ করে। দেখো প্রভাবক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে বিভিন্ন ভার্সিটিতে কোয়েশ্চেন করে। প্রভাবক থেকে যা মনে রাখবে সেটা হচ্ছে যে প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করে। ধনাত্মক প্রভাবক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঋণাত্মক প্রভাবক ফসফরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যালকোহল, অ্যানিসল, ইউরিয়া ও কার্বন মনোক্সাইড সাথে হাইড্রোজেন পারঅক্সাইড। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক ম্যাঙ্গানিজ আয়ন, আবিষ্ট প্রভাবক সোডিয়াম সালফেট, প্রভাবক বিষ আর্সেনিক অক্সাইড, প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রোমোটার মোলিবডেনাম ধাতু, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। সো আশা করি এগুলো তোমরা পারবা। তোমার কাজ হচ্ছে কি এই অংশটা জাস্ট মনে রাখা, ইনশাল্লাহ তাকদির ভালো থাকলে এটা থেকে কোশ্চেন চলে আসবে। এখন বলো এখানে অটোপ্রভাবক কে, এই যে ম্যাঙ্গানিজ আয়ন। সো এটা তোমার অ্যান্সার। পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হয় কি, খেয়াল করো পানিতে আমার এখানে যেটা সোডা ওয়াটার, এটা হচ্ছে আমার পানি, তার সাথে কার্বন ডাইঅক্সাইড, যেটা থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তাহলে আমার পানিতে কার্বন ডাইঅক্সাইড দ্রবণকে কী বলা হবে, অবশ্যই সোডা ওয়াটার। এরপর দেখো অপশনটা কী ছিল, ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড সাথে একটা হাইড্রোজেন। মিল্ক অফ লাইম, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পানি, একে চুনের পানি বা লাইম ওয়াটারও বলা হয়। এর সাথে আর কয়েকটা বিষয় মনে রাখবা, লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, কাঁদুনে গ্যাস তোমার এটা হচ্ছে ক্লোরোপিকটিন বা নাইট্রোক্লোরোফর্ম, হ্যাঁ CCl3NO2। ওকে, এই অংশ শেষ। এরপর দেখো কোন দ্রবণের pH সর্বাধিক। এটার জন্য যা মনে রাখবে তা হচ্ছে অম্লীয় দ্রবণের pH এর মান 7-এর চেয়ে কম, সবল অ্যাসিডের pH এর মান কম, দুর্বল অ্যাসিডের pH এর মান বেশি, অর্থাৎ pH অ্যাসিডের সবলতার সাথে ব্যস্তানুপাতিক। নিরপেক্ষ দ্রবণের pH এর মান 7, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন হয়। ক্ষারীয় দ্রবণের pH এর মান 7-এর চেয়ে বেশি, সবল ক্ষারের pH এর মান বেশি, দুর্বল ক্ষারের pH এর মান কম, অর্থাৎ pH ক্ষারের সবলতার সাথে সমানুপাতিক। তাহলে এখন বলো এটার অ্যান্সার কী হবে। এখানে আছে কার্বনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড। এগুলো সবই কি শক্তিশালী অ্যাসিড, শুধুমাত্র এই কার্বনিক অ্যাসিড ব্যতীত। কিছু সময় আগে আমি বললাম যেটা একটা দুর্বল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তাহলে যেহেতু এটা দুর্বল অ্যাসিড, সো এর pH কী হবে সর্বাধিক, কারণ আমরা জানি শক্তিশালী অ্যাসিডের pH কম, দুর্বল অ্যাসিডের pH বেশি। সো এটা আমাদের অ্যান্সার। আর দেখো ঘনমাত্রা দিয়ে রেখেছে, ঘনমাত্রা নিয়ে কোনো কাজ নেই, কারণ প্রত্যেকের ঘনমাত্রা এখানে সেম। ভিডিও মাঝে অফ হয়ে গেছিলো, কোথায় অফ হয়েছিল আল্লাহই জানে। আচ্ছা যাক, এখান থেকে হয়তো অক্সি অ্যাসিড সমূহের মধ্যে
যার জারণ মান যত বেশি সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। দুইটি অক্সো অ্যাসিডের জারণ মান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। ওকে, এখন দেখো কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, বলা হয়েছে সমীকরণটির কেসি এর মান কত। দেখো এটার জন্য যেটা মনে রাখবা, কেসি ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা টু দি পাওয়ার উৎপাদের মূল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার বিক্রিয়কের মূল সংখ্যা। আর হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদ একাধিক হলে গুণাকারে লিখতে হবে। ধরো এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি তৈরি হইলো, তাহলে এটার কেসি কী হবে? এটা উৎপাদ এখানে কি সি, তাহলে সি টু দি পাওয়ার সি। এটার ডি এর মূল সংখ্যা হচ্ছে ডি, তাহলে এই ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি। উৎপাদের ঘনমাত্রা টু দি পাওয়ার উৎপাদের মূল সংখ্যা, বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার বিক্রিয়কের মূল সংখ্যা। এটা করলে কাজ শেষ। এখন দেখো বিক্রিয়ক বা উৎপাদ অবশ্যই গ্যাসীয় হতে হবে, অন্যথায় হিসাবে আসবে না। সো এখানে ট্রিক্সটা এই জায়গায় লুকাই আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গায় মাথায় রাখা। তোমার টিচার তোমাকে ভুল করানোর জন্য ভুল অ্যান্সারটা প্রথমে দিয়ে রাখছে, যে উৎপাদের ঘনমাত্রা আর এখানে বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে রাখছে। বাট এখানে কার্বনটা গ্যাসিয়াস স্টেটে নাই, এটা আছে সলিড স্টেটে। হ্যাঁ, সো এটা বাদ যাবে। সো অ্যান্সার হবে জাস্ট কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা আর অক্সিজেনের ঘনমাত্রা। সো অ্যান্সার আমাদের এটা। এরপর দেখো কেপি ইজিক্যাল টু উৎপাদের আংশিক চাপ টু দি পাওয়ার উৎপাদের মূল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ টু দি পাওয়ার বিক্রিয়কের মূল সংখ্যা। বিক্রিয়ক বা উৎপাদ একাধিক হলে গুণাকারে লিখতে হবে। সো এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি তৈরি হলো। সো এখানে যদি হচ্ছে তোমার ধরো এর আংশিক চাপ হচ্ছে পি অফ এ, বি এর আংশিক চাপ পি অফ বি, সি এর আংশিক চাপ পি অফ সি, আর ডি এর আংশিক চাপ পি অফ ডি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে এখানে উৎপাদের ঘনমাত্রা, তাহলে এখানে কী হবে পিসি টু দি পাওয়ার সি পিডি টু দি পাওয়ার ডি, আর নিচে বিক্রিয়কগুলার আংশিক চাপ এবং উপরে মূল সংখ্যা, তাহলে পি এ টু দি পাওয়ার এ পিবি টু দি পাওয়ার বি। বিক্রিয়ক বা উৎপাদ গ্যাসীয় হতে হবে, অন্যথায় হিসাবে আসবে না। আচ্ছা, এটা শেষ। এখন দেখো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই চ্যাপ্টারের, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, যেখানে ডেল এন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এই চ্যাপ্টারে আরও অনেকগুলা ইম্পর্টেন্ট জায়গা আছে, যেগুলো তুমি প্রিভিয়াস যে ভিডিওর কথা বললাম ওইগুলো দেখলে পাবা সব কিছুই। এখন দেখো কর্মমুখী রসায়ন, এটা থেকে প্রথম প্রশ্ন যেটা ছিল এটা সম্ভবত 18-19-এর কোশ্চেন হবে, যে দুধে নিচের কোন আয়ন সমূহের সেট অধিক পরিমাণে থাকে। দেখো দুধের খনিজ উপাদান হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ফসফরাস আর হচ্ছে ক্লোরাইড। এটা কীভাবে মনে রাখবা, কানাকে কল দিয়ে মোগলাই ও ফসফরাস আনতে বলো। দেখো এই যে তোমার হচ্ছে কানা মোগলাই, এই বিষয় নিয়ে আমি বেশ কিছু নিউমোনিক আছে, সো দ্যাটস ওয়াই নামগুলো এভাবে লিখেছি। তোমরা যারা আমার আগের ক্লাস করেছো তারা জানো, আর এখন যারা ক্লাসগুলো করে নেবে তারাও বুঝতে পারবে। সো কানাকে কল দিয়ে মোগলাই ও ফসফরাস আনতে বলো। কা ফর কা, সি এ কা, না এনে না, কে কে, তাহলে কা দিয়ে হয়ে যাচ্ছে ক্যালসিয়াম, না দিয়ে যে হয়ে যাচ্ছে তোমার সোডিয়াম, আর কে দিয়ে হয়ে যাচ্ছে পটাশিয়াম। কল সিএল কল, এটা কিন্তু সি এ ডাবল এল না, মানে তোমরা এখন বা আমরা এই কনভারসেশন করার সময় যেটা লিখি আর কি, যদি আমি অলওয়েজ বাংলায় লিখি, বাট তোমরা যারা লেখো আর কি নর্মালি, সো কল লিখতে গিয়ে তো সিএলই লেখো তাই না, সি এ ডাবল এল তো লিখো না। সো কল হচ্ছে কল, মোগলাই হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ফসফরাস তো ফসফরাস। তাহলে এটার অ্যান্সার কি, আশা করি তোমরা এখন পারবা। এখন দেখো দুধে পানির পরিমাণ সবচেয়ে বেশি। দুধের প্রধান প্রোটিন ক্যাসিন, দুধের প্রোটিন ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে রেনিন, তোমার বৃক্ষ নিঃসৃত রেনিন, বায়োলজির পড়া আর কি লিখে রাখছি একটু। দুধ থেকে ছানা তৈরি কোয়াগুলেশন, অর্থাৎ ওই দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলে, আমি জাস্ট সংক্ষেপে লিখে রেখেছি। মানুষের দুধে ল্যাকটোজ বেশি, মহিষের দুধে চর্বি বেশি, ভেড়ার দুধে প্রোটিন বেশি। পরবর্তী প্রশ্ন, পানিতে কার্বন ডাইঅক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে কী বলে। দেখো এটা ওই যে তখন লিখে রেখেছিলাম, এটা আসলে মেইনলি এই চ্যাপ্টারের কোয়েশ্চেন, দ্যাটস এখানে আবার লিখেছি। সো এটার ব্যাখ্যার কী বলবো এটা তো অলরেডি বলে দিয়েছি, জাস্ট এখানে আলাদা একটু মনে রাখবা, তোমার সংশ্লেষ গ্যাস, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে 3 অণু পানি, এটা কী হবে সংশ্লেষ গ্যাস। ওকে, আর কর্মমুখী রসায়ন নিয়ে জাস্ট 2 পৃষ্ঠা নোট আছে আমার, ওইটা তুমি প্রিভিয়াস রাবির ভিডিওটা দেখলে পেয়ে যাবে। রাবিতে কেমিস্ট্রির ভিডিওতে এটা করা আছে, 2 পৃষ্ঠা পড়ানো আছে কর্মমুখী রসায়ন। এখন দেখো এখানে জৈব যৌগ, তোমার পরিবেশ রসায়ন থেকে তোমার খুবই একটু লাস্ট 2-1 বছরের কোশ্চেন কম করছে, দ্যাটস ওই পরিবেশ রসায়নটা এখানে ইনক্লুড হয়নি, বাট কোশ্চেন হবে পরিবেশ রসায়ন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোশ্চেন পাবা, এটা আমার ভিডিও 2টা দেখে নিলেই পেয়ে যাবে। এখন দেখো জৈব যৌগ, এটা আমাদের প্রথম প্রশ্ন কী ছিল,
কোনটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড? দেখো, প্রোটিন তৈরিতে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড লাগে, যার অম্লীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 4টি অম্লীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 2টি অম্লীয় অ্যামাইনো অ্যাসিডের নামের সাথে অ্যাসিড আছে, আর বাকি 2টি অম্লীয় অ্যামাইনো অ্যাসিডের নাম অ্যাসিডযুক্ত অ্যামাইনো অ্যাসিডের নামের সাথে মিল সম্পন্ন। সো অ্যাসিড শব্দযুক্ত কী কী? তোমার অ্যাসিড শব্দযুক্ত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। আর বাকি দুটা কি বলেছিলাম? এই অ্যাসিডের নামের সাথে মিল থাকবে। তাহলে দেখো, এই অ্যাসপার্টিক থেকে আসছে অ্যাসপারজিন, আর গ্লুটামিক থেকে আসছে গ্লুটামিন। সো হয়ে গেল। জাস্ট মনে রাখবা, আমাদের অম্লীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 4টা, যার 2টার সাথে অ্যাসিড আছে, আর বাকি 2টা অ্যাসিডের নামের সাথে মিল সম্পন্ন। সো অ্যাসিডযুক্ত 2টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, আর এর সাথে মিল সম্পন্ন নাম অ্যাসপার্টিক, অ্যাসপারজিন, গ্লুটামিক, গ্লুটামিন। হয়ে গেল। এখন আসো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড 3টা। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলে আরজে লাইলির উপদেষ্টা আসিফ ওয়েস্টিনে হাঁসের মাংস খায়। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, সে তো কিছুদিন আগে মধ্যরাতে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে গিয়ে ভাইরাল হয়ে গেল না? সো এটাই লিখছি যে তোমার ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলে আরজে লাইলির উপদেষ্টা আসিফ ওয়েস্টিনে হাঁসের মাংস খায়। সো আরজে ফর আর্জিনিন, লাইলি ফর লাইসিন, ওয়েস্টিন ফর হিস্টিন। তাহলে এই 3টা হচ্ছে আমাদের ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো পোলার অ্যামাইনো অ্যাসিড 3টা। আমার একটা ভাবি আছে, শিরিন ভাবি, আমার হচ্ছে কাজিন জসিম ভাই, তার ওয়াইফ শিরিন ভাবি। তো তাকে দিয়ে কী লিখেছি এখানে? শিরিন ভাবি সিটিতে গিয়ে পোলার আইসক্রিম খান। সিটি কেন লিখেছি? দেখো, আমার বাসা হচ্ছে গ্রামে। তো গ্রামে তো আর সে পোলার আইসক্রিম পাবে না। গ্রামে কী পাবে? গ্রামে হচ্ছে নর্মালি মালাই বলে বিক্রি করে, তাই না? সো সে তো মালাই খাবে না, সে কী খাবে? পোলার আইসক্রিম খাবে। সো এটি সে গ্রামে পাবে না, এর কারণে সে শহরে যাবে। শহর কোথায়? শহর মানে সিটি। সো শিরিন ভাবি সিটিতে গিয়ে পোলার আইসক্রিম খান। শিরিন হচ্ছে শিরিন, আর সিটিতে সি দিয়ে হচ্ছে তোমার সিস্টিন, আর টি দিয়ে হচ্ছে কি? ট্রিয়েনিন। ওকে, ট্রিওনিন। শিরিন, সিস্টিন, ট্রিওনিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 3টা। এটা মনে রাখবা, ট্রিফিটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে ল্যাবে আসে। ওকে, ট্রিফিটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে ল্যাবে আসে। আমরা ল্যাবে কী করি? অনেক টেস্ট করতে হয় না, কেমিস্ট্রির যে ল্যাব থাকে। সো এই কারণে এটা লিখেছি। সো ট্রি ফর ট্রিপ্টোফ্যান, ফি ফর ফিনাইল অ্যানালিন, টা ফর টাইরোসিন। আর বাকি থাকবে কয়টা? 7টা। এই বাকি 7টা হচ্ছে আমাদের অপোলার অ্যামাইনো অ্যাসিড। এখন আমাকে বলো, এই প্রশ্নের অ্যান্সার কোনটি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড? বলো কোনটা হবে? কী কী ছিল? ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলে আরজি লাইলির উপদেষ্টা আসিফ ওয়েস্টিনে হাঁসের মাংস খায়। তাহলে আর্জিনিন, লাইসিন, হিস্টিন। এখানে লাইসিন আছে, সো অ্যান্সার লাইসিন। এরপর দেখো কি আছে এখানে? এক্স প্লাস ওজন, আর এখানে কার্বন টেট্রাক্লোরাইড, ওজোনাইড। এরপর আবার কি? জিঙ্ক, আর হচ্ছে পানি। তৈরি হয়েছে কি? মিথানেল আর প্রোপানেল। তোমার কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে এক্স যৌগটি কি? মনে রাখবে, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় জয়নাল ও জল ইউজ করলে অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন হয়। জয়নাল ইউজ না করে শুধু জল ইউজ করলে অ্যাসিড ও কিটোন উৎপন্ন হয়। ওকে, তোমার দ্বিবন্ধনযুক্ত কার্বনে একটি হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, আর দ্বিবন্ধনযুক্ত কার্বনে 2টি হাইড্রোজেন থাকলে ফর্মালডিহাইড বা মিথানল তৈরি হবে। ওকে, আর এখানে জয়নাল হচ্ছে জিঙ্ক, আর জল হচ্ছে পানি। তাহলে এখন বলো অ্যান্সার কী হবে? বলো, একটু চিন্তা করে বলো কী হতে পারে। দেখো, এটার কি বলেছি? যখন দ্বিবন্ধনযুক্ত কার্বনে একটি হাইড্রোজেন থাকবে তখন সেটা হবে অ্যালডিহাইড, আর যখন দ্বিবন্ধনযুক্ত কার্বনে 2টি হাইড্রোজেন থাকবে তখন হবে জাস্ট ফর্মালডিহাইড বা মিথানেল। এখানে দেখো আমাদের কী আছে? মিথানেল আছে। দ্যাটস এখানে কী হইতে হবে? আমার যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, সেখানে হাইড্রোজেন থাকতে হবে 2টা। এখন 2টা হাইড্রোজেন থাকার জন্য কী হইতে হবে বলো তো? কোথায় থাকবে? শুরুতে CH2 ডাবল বন্ড, তাই হবে না? তাহলে এটা কী হবে? বিউটিন 1। বাট যদি এখানে মিথানেল না থেকে অন্য অন্য অ্যালডিহাইডগুলো থাকতো, তাহলে অ্যান্সার কী করতাম আমরা? বিউটিন 2। আশা করি বুঝতে পারছো।
এরপর দেখো কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে, ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম। এটার জন্য কী কী মনে রাখবে? আলফা কার্বন, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটি যুক্ত থাকে সেই কার্বনটি আলফা কার্বন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখবা প্রিভিয়াস যেই ক্লাস আমি করিয়েছি ভার্সিটির ওইগুলোতেও এগুলো থেকে অনেক কোশ্চেন আসছে। সো কার্যকরী মূলকের সাথে যে কার্বনটি যুক্ত থাকে সেই কার্বনটি হচ্ছে আলফা কার্বন। এক্সাম্পল খেয়াল করো, এখানে এই যে CH3CH2 এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, সো এটা কার্যকরী মূলক, আর কার্যকরী মূলকের সাথে এটা হচ্ছে কার্বন, সো এটা আমাদের আলফা কার্বন। দেখো এখানে CH3CH2CH2 এটা কার্যকরী মূলক, এর সাথে কোন কার্বন? এটা, তো এটা আমাদের আলফা কার্বন। এটা কিন্তু আলফা কার্বন না, এটা হচ্ছে বিটা কার্বন। এরপর দেখো আলফা হাইড্রোজেন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন, তাহলে কার্যকরী মূলক এটা যেহেতু আলফা হাইড্রোজেন, আলফা কার্বন, তাহলে এর সাথে যে যুক্ত হাইড্রোজেন সেটা আলফা হাইড্রোজেন। এখানেও সেম, এটা আমাদের আলফা কার্বন, তাহলে আলফা কার্বনের সাথে যুক্ত এই হাইড্রোজেন, দ্যাটস এই হাইড্রোজেনটা কি? আলফা হাইড্রোজেন। ওকে, তাহলে এখানে কি বলেছিলাম তোমার, দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আলফা হাইড্রোজেন যুক্ত হাইড্রোকার্বন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। আর ক্যানিজারো বিক্রিয়া, আলফা হাইড্রোজেনবিহীন হাইড্রোকার্বন ক্যানিজারো বিক্রিয়া দেয়। ওকে, এখন আমার অপশনগুলো কী কী ছিল খেয়াল করো। অপশনগুলো ছিল এখানে তোমার ফর্মালডিহাইড, তারপর আচ্ছা এখানে তো লিখে রেখেছি। ওকে, তাহলে আমার কোশ্চেন চেয়েছে কি কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে না। সো ক্যানিজারো বিক্রিয়া না দেওয়ার জন্য তার কী থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাই না? তাহলে আলফা হাইড্রোজেন কার আছে দেখো তো, এখানে দেখো তো এর সাথে কি কোনো কার্বন আছে? কার্বন নাই। সো যেহেতু এখানে কার্বন নাই, তোমার কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন নেই, সো এখানে আলফা কার্বন নেই, আর আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন তো থাকবেই না। সো এটা কি? এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। আমার বি নাম্বার, এটা কি আছে দেখো তো, এটা আমার একটা বেঞ্জিনের সাথে জাস্ট একটা অ্যালডিহাইড মূলক যুক্ত, সো এখানেও কি আমাদের কোনো আলফা হাইড্রোজেন নাই, সো এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, যে আমাদের ফর্মালডিহাইড, তাই না? সো তারপর দেখো এখানে কি আছে? CH3CH2CHO, যেখানে আছে তোমার C2H5CHO, সো এটাকে আমি ছোটো করে এভাবে লিখতে পারি। সো এখানে কি আমাদের আলফা হাইড্রোজেন আলফা কার্বন সবই আছে। সো যেহেতু আলফা হাইড্রোজেন আছে, সো এ কী করবে? তোমার অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়া দিবে না। তো এটা আমাদের অ্যান্সার। পরেরটাও দেখো, এটা কি আছে? CH3CCHO, তো কার্বনের সাথে 3টা মিথাইল মূলক, আর এখানে CHO। তো দেখো তো এই যে কার্বন, এটা আলফা কার্বন, এর সাথে কি কোনো হাইড্রোজেন যুক্ত আছে? এই মাঝের যে কার্বনটা নাই। সো এটাও কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না, অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়া দিবে। আশা করি এটা বুঝতে পারছো। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। এরপর দেখো কোনটির ক্ষেত্রে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার বেশি? খেয়াল করো, আমার SN1 বিক্রিয়া, আরেকটা কি SN2 বিক্রিয়া, তাই না? যে দ্বিআণবিক, যেটা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন সেটা হচ্ছে আমাদের SN2, আর একাণবিক বললে সেটা কি SN1। তো এটার জন্য জাস্ট SN1 এর বৈশিষ্ট্যগুলো মনে রাখো। SN1 প্রথম ক্রম বিক্রিয়া 2 ধাপে ঘটে, সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, পোলার দ্রাবকে হয়, দুর্বল নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম, এখানে ফ্যাক্টর ইলেকট্রনিক ফ্যাক্টর, জ্যামিতিক গঠন পরিবর্তন হয় না, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। আর তোমার SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যের বিপরীত। জাস্ট এখানে তাহলে কি আলাদা করে মনে রাখবে যে SN2 বিক্রিয়ার ফ্যাক্টর হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, আর SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে, বাকিগুলো এটার উল্টা হবে। তো দেখো এখানে কি আছে? SN2 বিক্রিয়ার ফ্যাক্টর স্টেরিক ফ্যাক্টর, এইগুলো দেখো তো। নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম না, নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম ছিল কার? SN1 এর। পোলার দ্রাবকে না, পোলার দ্রাবকে হয় হচ্ছে SN1। এরপর দেখো তো দুর্বল নিউক্লিওফাইল, সো দুর্বল নিউক্লিওফাইল SN1, সেগুলো হবে না, এগুলো সব SN1 এর বৈশিষ্ট্য। বাকি আছে দেখো স্টেরিক ফ্যাক্টর কম হলে, আর স্টেরিক ফ্যাক্টর কই আছে? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে প্রথম প্রশ্ন, ইনসুলিনে অ্যামিনো অ্যাসিড কয়টি পেপটাইড বন্ধন দ্বারা গঠিত? দেখো এটা হচ্ছে আমাদের 51টা হবে, হ্যাঁ 51টা দিয়ে গঠিত। আর এখানে যেটা মনে রাখবে, অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তোমার কী কী আছে আমাদের এখানে? আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ, তাই না? সো এগুলো বায়োলজিতে খুব ইম্পর্টেন্ট, এই কারণে এই দুটো একটু লিখে দিয়েছি, আর বাকিগুলো বায়োলজি থেকে পড়ে নিবে। এখন দেখো বেনজিন আলোর উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
দেখো এখানে তৈরি হয় আসলে হেক্সাক্লোরোবেনজিন। সো এই হচ্ছে আমাদের কি বেনজিন হেক্সাক্লোরাইড আছে। আই থিঙ্ক এই বিক্রিয়া তোমরা জানো, অ্যাটলিস্ট জৈব যারা খুব কম পড়ছো তারাও এই কিছু কিছু বিক্রিয়া জানো। এই বিক্রিয়াটা, তারপর হচ্ছে তোমার ওইদিকে কী বলো এটাকে, তোমার মার্কনিকীয় নিয়ম, যে তেলে মাথায় তেল দেয়া, তারপর হচ্ছে তোমার অ্যালকাইন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি, তারপর কিছু নামধারী বিক্রিয়া যেমন থাকে সেগুলো তোমরা জানো, তাই না? কিছু কমন কোশ্চেন থাকে আর কি। এরপর দেখো নিম্নোক্ত বিক্রিয়ায় এক্স যৌগটির নাম কি? কী কী আছে এটা? ইথাইন বা অ্যাসিটিলিন। উপর আছে দেখো 20% সালফারিক অ্যাসিড, নিচে 2% হচ্ছে মার্কিউরিক সালফেট, 60 ডিগ্রি টেম্পারেচার, তৈরি হয়েছে এক্স আর হচ্ছে পানি। এখন এক্স কি এটা আমার বলতে হবে। এখানে জাস্ট মনে রাখবা 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিলিন বা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাওয়া যায়। ওকে, অর্থাৎ ইথানল পাওয়া যায়। আর 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে 2-এর অধিক কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে কিটোন পাওয়া যায়। যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন তত কার্বন বিশিষ্ট কিটোন। এটার অ্যান্সার কি বলো? এখানে কার্বন কয়টা? জাস্ট 2টা। তাহলে আমরা কী পাবো এখানে? ইথানল পাবো, তাই না? আর কার্বন যদি 2-এর বেশি হতো তাহলে ধরো তোমার কী হতো? প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল এগুলো হতে পারতো। এরপর প্রশ্নটা দেখো, নিচের কোনটি অধিকতর স্থিতিশীল? এখানে লিখি নেই কেন? ওকে, এটা লিখে দিয়েছি। তোমার হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম 1, 2, 3। কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম 1, 2, 3। SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম 1, 2, 3। এই তিনটা ব্যতীত অন্য সকল বিক্রিয়ার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। জাস্ট মনে রাখবা অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বাদ বাকি সব 3, 2, 1। আর এখানে একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে এটা অম্লীয় দ্রবণ দ্বারা জারিত হবার ক্রম। ওকে, অর্থাৎ যে বেশি অম্লীয় সে তত দ্রুত জারিত হবে। তো এই 4টা ক্রম মনে রাখলে এই ক্রম থেকে যত কোশ্চেন হবে সব ইনশাল্লাহ করতে পারবা। এখন দেখো তোমার কি আছে এখানে, তোমার যেটা আছে সেটা হচ্ছে যে একটা মিথাইলমূলক অর্থাৎ আর থাকলে 1 ডিগ্রি, 2টা মিথাইলমূলক থাকলে 2 ডিগ্রি, 3টা মিথাইলমূলক থাকলে 3 ডিগ্রি। সো এটা CH3 না লিখে কখনো কখনো শুধু আরও লিখতে পারে। সো তোমার এই যে CH3 আর বা ME এগুলো দিয়ে মিথাইলমূলক বোঝানো হয়, আর C6H5 বা PH দিয়ে ফিনাইলমূলক বোঝানো হয়। ফিনাইলমূলক মিথাইলমূলকের চেয়ে বেশি স্থিতিশীল। এখন আসো, আমার কোশ্চেন বলছে কোনটি অধিক স্থিতিশীল, কী কী আছে এখানে? H3+, মানে CH3 তোমার হচ্ছে কি আমার মিথাইলমূলকটা আছে একটা, এরপর হচ্ছে তোমার CH3, CH2+, এরপর আছে কি দেখো এটা ME অর্থাৎ মিথাইলমূলক, অর্থাৎ 3টা মিথাইলমূলক আছে, অর্থাৎ এটা 3 ডিগ্রি। আর এটা কি আছে PH3, অর্থাৎ এটা কি ফিনাইল। ওকে, কী বলেছি আমার মিথাইলের চেয়ে ফিনাইল হচ্ছে অধিক স্থিতিশীল। অ্যান্সার হচ্ছে এই ফিনাইলের এটা। পরবর্তী প্রশ্ন, বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি? এখানে বিক্রিয়ককে দেখো তো অ্যালকোহল, তাই না? যেহেতু ওইট আছে এটা অ্যালকোহল। আর এখানে কি আছে? সালফারিক অ্যাসিড। এক্সের দিকে বসেছে যে অত্যাধিক পরিমাণ সালফারিক অ্যাসিড, টেম্পারেচার 180 ডিগ্রি। উৎপাদ কী তাহলে? এখানে মনে রাখবে অ্যালকাইন প্রস্তুতির জন্য অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন দ্বারা অ্যালকিন প্রস্তুত করা হয়। এক্ষেত্রে এক অণু পানি অপসারিত হয়। তোমার সালফারিক অ্যাসিড ডাইফসফরাস পেন্টাঅক্সাইড শুষ্ককারক ও নিরোধক উভয় রূপে ক্রিয়া করে, অর্থাৎ নিরোধক হিসেবে কি ইউজ করা হবে এখানে? সালফারিক অ্যাসিড। এরপর মনে রাখবে অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করা হয়। আচ্ছা, প্লাটিনিয়াম ও বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করা হয়। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো এটা কি অ্যালকোহল, সাথে কি সালফারিক অ্যাসিড। সো এখানে কি আমাদের সালফারিক অ্যাসিডটা শুষ্ককারক ও নিরোধক উভয় রূপে কাজ করে। তাহলে যেহেতু নিরোধক হিসেবে কাজ করবে সেখানে কি নিরোধন হয়েছে। তো আমরা কি জানি অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন দ্বারা অ্যালকেন তৈরি হয়। তো এখানে অ্যালকিন কোনটা বলো? এটা না, CH3 এটা অ্যালকেন। এটা না, এটা না, এটাও না। এই যেখানে ডাবল বন্ড আছে অর্থাৎ দ্বিবন্ধন থাকলে কি সেটা অ্যালকিন। তো আমাদের অ্যান্সার এটা। এগুলো কিন্তু খুব সহজ, জৈব যৌগ আসলে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার জৈব যৌগ তোমার চবির জন্য যে দ্বিতীয় পত্র দিয়েছি ওইখানে অনেকগুলো কোশ্চেন সলভ করে দেওয়া আছে এভাবে বিস্তারিত ব্যাখ্যা সহকারে। আই থিঙ্ক এটার চেয়ে ওইটাও অনেক ভালো করে করা আছে। সো ওইগুলোও দেখে নিও, জৈব যৌগের অনেক কিছু অনায়াসে অ্যান্সার করতে পারবা তাহলে। এরপর দেখো অম্লীয় দ্রবণ দ্বারা সহজে জারিত করা যায় না। খেয়াল করো
এটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম যে তোমার অ্যালকোহলের যে অম্লধর্মিতার কম ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ওটা কি জারিত হওয়ার ক্রম, তাই না? তাহলে কি বলেছিলাম খেয়াল করো, অ্যালকোহল অম্লধর্মিতার ক্রম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অম্লীয় দ্রবণ দ্বারা জারিত হওয়ার ক্রম। তাহলে কি আগে জারিত হবে? আগে 1 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। আর এরা বলেছে কোনটিকে সহজে জারিত করা যায় না, তাহলে সহজে জারিত করা যাবে না কোনটাকে? 3 ডিগ্রিকে। দেখো এখানে 3 ডিগ্রি কোনটা? এই যে এটা CH3 তিনটা আছে যেহেতু, সো এখানে এটা 3 ডিগ্রি। সেন্সার আমাদের এটা, যে যত বিষমলীয় সে তত দ্রুত বা সহজেই জারিত হয়। ওকে, তো এই কয়েকটাই ছিল এখানে মেবি লাস্ট 3 বছরের জৈব যৌগের কোশ্চেন। তো গেল, তোমরা অবশ্যই চবির যে সেকেন্ড পার্ট ভিডিও ওইটা দেখে নিও, ওইখানে জৈব যৌগের অনেকগুলো কোশ্চেন আছে। এরপর দেখো, ওটা অবশ্যই দেখিও। কেন দেখবা? কারণ ওইখানে তোমার যে এক্সাম্পলগুলো আসে অর্থ প্যারা মেটা, অর্থাৎ বলয় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী, এরপর হচ্ছে তোমার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, তারপর হচ্ছে তোমার মানে আরও অনেক কিছু বিস্তার, মানে তোমার যেই ইম্পর্টেন্ট কিছু ছোটো ছোটো কোশ্চেন থাকে, হ্যাঁ, সেগুলো এখানে সব ইনক্লুড করা আছে। জাস্ট একটু কষ্ট করে দেখে নিও চবির তোমার রসায়ন দ্বিতীয় পত্রের ভিডিওটা দেখলে জৈব যৌগের ইনশাল্লাহ আশা করি কুমিল্লায় যেই কোশ্চেনগুলো হবে, গতানুগতিক কোশ্চেন যদি হয়ে থাকে, তোমরা ইনশাল্লাহ অনেক কিছু অ্যান্সার করতে পারবে এবং হুবহু কমন পেয়ে যাবে। এখন দেখো পরিমাণগত রসায়ন, আমাদের এখানে কি আছে? কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মনে রাখবা, যে বিক্রিয়ায় কোনো পরমাণু একই সাথে জারিত ও বিজারিত হয় তাকে জারণ বিজারণ অসামঞ্জস্য বিক্রিয়া বলে। জারণ সংখ্যা বাড়লে জারিত হয়, জারণ সংখ্যা কমলে বিজারিত হয়। সো খেয়াল করো, অপশন 1 অপশন 2 এই দুটো শুরুতেই বাদ। কারণ কি? দেখো এর কারণ হচ্ছে কি বলেছিলাম যে একটা পরমাণু একই সাথে জারিত হবে বিজারিত হবে, দ্যাটস ওয়াই কী হবে, আমার উৎপাদে গিয়ে কোনো একটা পরমাণু কি 2বার থাকতে হবে, তাই না? কারণ 2বার থাকলে আমি কম্পেয়ার করতে পারবো যে জারিত হয়েছে না বিজারিত হয়েছে, আমি দেখতে পারবো। বাট যদি একবার থাকে তাহলে তো আমি দেখতে পারবো না। এখানে ম্যাঙ্গানিজ দেখো একবার আর নাই, তারপর কি আছে আয়োডিন, এটাও একবার, পানি এটাও একবার, 2বার করে এই জায়গার কোনো কিছু এখানে নাই। এখানে আসো, সোডিয়াম একবার, ক্লোরিন একবার, ব্রোমিন একবার, কোনো কিছুই একাধিকবার নাই। যেহেতু একাধিকবার নাই, সো আমার এখানে কম্পেয়ার করার সুযোগ নেই, যেটা জারিত হয়েছে না বিজারিত হয়েছে দেখার সুযোগ নেই। সো এখন আসো সি আর ডি। সিতে খেয়াল করো, এইখানে তোমার প্রথমে আসে কি পটাশিয়াম, যার জারণ মান +1, কারণ আমরা জানি খাদ্যধাতুর জারণ মান +1, মিট খাদ্যধাতুর কি +2, ওইদিকে হচ্ছে তোমার হ্যালোজেনের -1, চালকোজেনের কি -2, এগুলো তোমরা জানি সাধারণত এগুলো হয়। তারপর দেখো অক্সিজেন -2, তাহলে 4টা অক্সিজেনের পর্যন্ত কত হবে? -8, আর এখানে কত +1, তাহলে থাকবে কত? -7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত হয়ে যাবে? +7। আর এই জারণ মান বের করে একটা কোশ্চেন তো মেবি প্রথম পত্রে করিয়েছি। আর এই কোশ্চেনগুলো তোমার সরাসরি আসতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা হচ্ছে ধরো পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে বললো কেন্দ্রীয় মূল্যের জারণ মান কত, তাহলে জাস্ট এইভাবে হিসাব করে বের করে নিতে হবে। এরপর দেখো এখানে কি আছে, পটাশিয়াম এটা +1, আর এখানে অক্সিজেন -2, তাহলে পটাশিয়াম হচ্ছে 2টা, +2, অক্সিজেন 4টা, তাহলে কত হয়? -8। তাহলে +2 -8 থাকবে কত? -6। তাহলে কি হবে? x - 6 = 0, অতএব x = কি? +6। দ্যাটস ওয়াই এটা হচ্ছে +6। আশা করি তোমরা এটা মুখে মুখে করতে পারবা। আমি যদিও তোমাদের বিস্তারিত বলতেছি, বাট তোমাদের বলার কারণ আছে, কারণ অনেকেই হয়তো এটা জানো না বা করতে পারো না, এই কারণে বিস্তারিত বলতেছি, আদারওয়াইজ বলতাম না। এখন দেখো অক্সিজেন -2, অক্সিজেন কয়টা? 2টা, সো 2 × 4 -2, তাহলে এটা কি কত হবে? -4। আর এখানে অক্সিজেন কত? 0, কারণ আমরা জানি কোনো একটা অণু পরমাণু যদি মুক্ত অবস্থায় থাকে, একক অবস্থায় থাকে, তার জারণ মান কত হয়? 0 হয়। তাহলে খেয়াল করো এখানে আমার এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল? +6, আর এখানে কি হয়েছে? সরি +7, +7 থেকে হয়েছে +6, আর হচ্ছে তোমার +4, অর্থাৎ দুইটাই কি কমছে, কমলে কী হয়? বিজারণ। তাহলে এটা আমাদের অ্যান্সার না। দেখি তো আর কিছু পাওয়া যায় কি না। দেখো অক্সিজেনটাও 2বার আছে, ছিল -2, হয়েছে কত? একটা -2 আর একটা কত? 0। তাহলে এখানেও কি হয়েছে? মাইনাস সেম আছে আর কি 0 হয়েছে, তার মানে কি বলতে পারি এখানে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা জারিত হয়েছে। আর পটাশিয়াম তো একটা, এটা কম্পেয়ার করার কিছু নাই। তাহলে কি এটা আমাদের অ্যান্সার না, কারণ এখানে একটা জারিত হয়েছে একটা বিজারিত হয়েছে। বাট আমার হতে হবে কি একটা পরমাণুর একই সাথে জারিত হইতে হবে বিজারিত হইতে হবে। আমরা তাহলে অ্যান্সার লাস্টেরটাই হবে। তারপর আমি একটু বলে দিই, দেখো এখানে কি কপার ব্রোমাইড, তো হচ্ছে তোমার কপারের +1 আর কি ব্রোমিনের -1। ওকে, তাহলে এখানে দেখো তো ব্রোমিন কয়টা? 2টা, তাহলে -1, তাহলে 2টার জন্য কত হবে? -2, তাহলে কপার হবে +2, আর এখানে কপার একটা সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে 0, তাহলে ছিল -1,
একটা কি হইলো 0, আরেকটা কি তোমার সরি এখানে ছিল হচ্ছে +1, একটা হয়েছে +2, তাহলে বাড়ছে, বাড়লে কি হয় জারিত হয় অর্থাৎ জারণ হয়। আর এখানে কি +1 থেকে 0 হয়েছে অর্থাৎ কমছে, কমলে কি হয় বিজারণ। তাহলে এটাই একই সাথে কি জারিত এবং বিজারিত হয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্সার এইটা। এখন দেখো 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম সোডিয়াম কার্বনের দরকার। ওকে, এগুলো তো তোমরা ক্লাস 9-10 থেকে করো, তারপর একটু দেখাই দিয়েছি। দেখো এই টাইপের কোশ্চেনগুলো করার জন্য যেটা করবা, কী কী ডেটা আছে জাস্ট কোশ্চেন তুমি কোশ্চেন একটু মার্ক করে রাখবা। মার্ক করলে দেখবা তোমার কি বের করতে বলতেছে, কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তুমি অনায়াসে চোখ বন্ধ করলে সূত্রগুলো মাথায় চলে আসবে। জাস্ট মনে রাখবা W=SMB/1000, যেখানে W কি ভর বা দেয়া ভর, M হচ্ছে গ্রামাণবিক ভর, S কি ঘনমাত্রা বা মোলারিটি, V হচ্ছে আয়তন। তাহলে SMV সব আমার আছে, আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে আমি হ্যান্ড ক্যালকুলেশনটা করবো। দেখো এটা কী করবে, আমরা যদি দশমিকের জন্য একটা 1 পাবো, আর যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পর তার জন্য ততগুলো 0 পাবো। তাহলে দশমিক এর জন্য একটা 1 পেয়েছি দেখো নিচে, আর একটা সংখ্যা দ্যাটস ওয়াই একটা 0। আর উপরে কি আছে তাহলে থাকবে এখন 1, এটা 106, এটা কি 250, সেটা 10। তাহলে আমরা এই একটা তোমার, আর এখানে কি 1000, তাহলে এই 0 ভ্যানিশ করে দিই, তাহলে এখানে থাকবে 10, এখানে থাকবে 25। দেন আমরা 5 দিয়ে কাটলে পাবো এখানে 2, আর এখানে 25-এ কত পাবো 5, 5 5 25, 5 2 10, দেন 2, আর এখানে 106। তাহলে 2 দিয়ে 106কে কাটলে কত হবে 53। তো উপরে 53, নিচে হচ্ছে কত 100, আর এখানে কি 5 গুণ অবস্থায় আছে, 5 দিয়ে 53কে গুণ করো, মুখোমুখি গুণ করলে কত হবে 265 হয়ে যাবে, ভাগ থাকবে 100। তাহলে এখানে নিচে শূন্য কয়টা 2টা, তাহলে দশমিক কত ঘর আগে আসবে 2 ঘর আগে আসবে। তো 2 ঘর আগে দশমিক নিয়ে আসলে 2.65, সো অনায়াসে অ্যান্সার চলে আসবে। এগুলো খুবই ইজি। তোমরা অনেকেই ভয় পাও, আমাকে ইনবক্সে বলো যে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন বুঝি না, হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা। আসলে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমার হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে তো অনেকগুলো দিবে না, আর যা যা দিবে তার মধ্যে দেখবা সহজও থাকবে ডিফিকাল্টও থাকবে। তুমি সহজগুলো অ্যান্সার করো, তুমি যদি একেবারেই না করো, তুমি কঠিনগুলো স্কিপ করো, তোমাকে তো ধরো 20টা 30টা হ্যান্ড ক্যালকুলেশন কঠিন দিয়ে রাখবে না, তোমাকে যা দিবে অ্যান্সার বের করার মতোই দিবে। হ্যাঁ, কয়েকটা থাকবে ডিফিকাল্ট, ওটা তুমি টাচ করবা না, তাহলেই হলো। এখন দেখো ব্লু ভিট্রিয়লে কেলাস পানির শতকরা পরিমাণ কত। সো ব্লু ভিট্রিয়ল বলতে হচ্ছে কি আমাদের তুতে, এটা মনে রাখবা যে তুতের কেলাস পানি হচ্ছে 36%। হ্যাঁ, মুখস্থ রাখবা। আর যদি ক্যালকুলেশন করতে চাও করতে পারো, তুতের ব্যতীত যদি অন্য কিছু দেয় সেই ক্ষেত্রে এভাবে ক্যালকুলেশন করে নেবা। বাট যদি তুতের কথা বলি সেটা তুমি মুখস্থ রাখবে যে তুতের ক্লাস পানি হচ্ছে তোমার 36%। ব্লু ভিট্রিয়ল বা তুতে তার সংকেত কি, কপার সালফেট হচ্ছে 5 বিন্দু পানি, যাকে হচ্ছে সোডিক কপার সালফেট বলা হয়। সো এরপর দেখো কোনো যৌগের একটি পরমাণুর শতকরা পরিমাণ কী হবে, মৌলটির গ্রামাণবিক ভর ডিভাইডেড বাই কি যৌগটির গ্রামাণবিক ভর। অর্থাৎ একটা যৌগ থেকে যদি কোনো একটা মৌলের তোমার শতকরা পরিমাণ বের করতে বলে, তুমি কী করবা, যেই ওই যৌগের মধ্যে যেই মৌল বা যেই পরমাণুরটা বের করতে বলবে তার গ্রামাণবিক ভরকে যৌগের গ্রামাণবিক ভর দিয়ে ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো তুতের ভর কত, কপার সালফেট, কপার হচ্ছে 63.5, সালফার হচ্ছে কত 32, আর হচ্ছে O4 অক্সিজেন 4টা, তো 16 গুণ 4। এরপর হচ্ছে পানি 5 অণু পানি, হাইড্রোজেন ভর 1, আর অক্সিজেন ভর কত 16। এটা নর্মালি জানো পানির ভর হচ্ছে 18 গ্রাম, সো করলে হয় যেটা 249.5 গ্রাম। 5 অণু পানির ভর তাহলে কত দেখো, 5 18 কত 90, তাহলে শতকরা পরিমাণ কত, পানির ভর 90 গ্রাম, আর এখানে টোটাল ভর কত আসছে তুদের 249.5 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখন ক্যালকুলেশন কীভাবে করবা খেয়াল করো, এই যেখানে দশমিক আছে, তো দশমিকের জন্য একটা 1, আর এরপর সংখ্যা একটা, সো একটা সংখ্যার জন্য একটা 0, সেটা হলো। তাহলে এখানে উপরে কত হচ্ছে 900, নিচে কত 2495 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা এই 100 গুণ করে দিই, তাহলে কত হবে এখানে দেখো 90,000, আর এখানে কি 2495। তো ভাগ করো, ভাগ করলে দেখো আমরা কী পাই, এটা হচ্ছে 2495, এখানে হচ্ছে 9,000, অর্থাৎ এটা প্রায় 2500, আর এটা ধরো প্রায় 10,000। এখন আমরা কি জানি 4 25 100, অর্থাৎ 100-র মধ্যে 25 যায় 4 বার, তাহলে এটাও তো প্রায় 25, আর এটাও প্রায় কি 100। সো এটা কি আমার 4 বার যাবে না, যাবে না, কতবার যাবে 3 বার, তাই না? সো 3 বার গেলে আমাদের অলমোস্ট এই তোমার 9,000-এর কাছাকাছি একটা সংখ্যা হবে। সো অ্যান্সার কী হবে তোমার 3 পয়েন্ট সামথিং, তাই না? বাট এখানে কথা আছে, কথা হচ্ছে আমরা পরে আর করতে যাব না। কেন করতে যাব না, কারণ দেখো এখানে এই 3 যুক্ত অ্যান্সার কয়টা, এটা 5 8, এটা 5, এটা 3 6, এই 3 যুক্ত অ্যান্সার এই একটাই আছে। সো আমার কিন্তু টোটাল ভাগটা করতে হচ্ছে না। হ্যাঁ, আর অধিকাংশ হ্যান্ড ক্যালকুলেশন এভাবেই থাকে, তুমি 2-1 লাইন করলেই অ্যান্সার পেয়ে যাবা। সো এই বিষয়গুলো মাথায় রাখবা, যেহেতু এখানে 3 আসছে আর এখানে 3 যুক্ত অ্যান্সার একটা আছে, সো অ্যান্সার এটা। এখন দেখো কিছু ভর একটু মনে রাখা দরকার। সো যাদের মনে আছে জাস্ট একটু রিভিশন দাও, আর যাদের মনে নেই তাদের এখন এই টাইমে এগুলো মুখস্থ করতে হবে না, তোমরা জাস্ট ওই
এখানে যেভাবে বের করে দিয়েছি ওইভাবে বের করবা। বাট যাদের মনে আছে তারা একটু জাস্ট রিভিশন দিয়ে নেবে যে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, সোডিয়াম কার্বনেট 106 গ্রাম, এরপর হচ্ছে তোমার গ্লুকোজ 180 গ্রাম, আর সরি গ্লুকোজ বলতেছি কেন, হ্যাঁ, আর হচ্ছে তোমার বেনজিন এটা 78 গ্রাম, এদিকে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড 40 গ্রাম, সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম, অক্সালিক অ্যাসিড এটা হচ্ছে 126 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইড 56 গ্রাম, এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড 63 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 84 গ্রাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 158 গ্রাম, পটাশিয়াম ডাইক্রোমেট 294 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড 58.5 গ্রাম, আর হচ্ছে তোমার এই যে কপার সালফেট বা তুতে 249.5 গ্রাম, আর হচ্ছে তোমার এটার ভর হচ্ছে 134 গ্রাম। সো এই তো একটু জাস্ট দেখে রাখলাম। ওকে, তারপর কি আছে, তারপর যেটা আছে কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে। দেখো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক জায়গায় কোশ্চেন থাকে। সো এটার জন্য কী করতে হবে, জাস্ট মনে রাখবা তুমি মূল সংখ্যা ইজিক্যাল হচ্ছে ভর বাই আণবিক ভর, হ্যাঁ, যে এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম, জাস্ট এনের ভ্যালুটা বের করবা। যার মূল সংখ্যা বেশি তাতে পরমাণু সংখ্যা বেশি হবে। তার কারণ কি, কারণ আমরা জানি কোনো পদার্থের এক মূল সমান কি 6.02 × 10⁻23, তাই না? কারণ সব কিছুর এক মূল পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক কোনো পরমাণু বা আয়ন থাকবে, এই কারণে এটা জাস্ট মূল সংখ্যা বের করলে কাজ শেষ। এখন এখানে আরেকটা ফর্মুলা খুব কাজে লাগে এই চ্যাপ্টারে, সেটা মনে রাখবো হচ্ছে এন ইজিক্যাল টু পিভি বাই আর টি ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম ইজিক্যাল টু এন বাই এক্স বাই এন এ ইজিক্যাল টু ভিএল বাই 22.4 ইজিক্যাল টু এস ভিএল। তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে ভর বা দেয়া ভর, এম হচ্ছে গ্রাম আণবিক ভর, এক্স পরমাণু অণু বা আয়ন সংখ্যা, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা যার ভ্যালু হচ্ছে 6.023 × 10⁻23, ভিএল হচ্ছে লিটার এককে আয়তন, আর এস হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। দেখো আর এন হচ্ছে মূল সংখ্যা, পি চাপ, ভি আয়তন, আর হচ্ছে মোলার গাড়ি ধ্রুবক যার ভ্যালু কত 8.314 জুল পার মোল পার কেলভিন এসআই এককে। তারপর হচ্ছে তোমার এটার ভ্যালু তোমার লিটার এটিএম এককে অর্থাৎ লিটার বায়ুচাপ এককে হয় তোমার 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, আর সিজিএস এককে এটার ভ্যালু হয় হচ্ছে তোমার 8.32 × 10⁻7 আর্স পার মোল পার কেলভিন। সো 1 জুল সমান কত আর্স জানো, 10⁻7 আর্স। খেয়াল করো এই মান দুটার সমান, জাস্ট এইখানে 10⁻7 হয়েছে, অর্থাৎ 1 জুল সমান 10⁻7 আর্স। কারণ দেখো এখানে মোল পার কেলভিন, এখানে মোল পার কেলভিন, এখানে জুল, এখানে আর্স, দ্যাটস ওয়াই 1 জুল সমান 10⁻7 আর্স, এটা মনে রাখবা। আর টি হচ্ছে এখানে তাপমাত্রা। সো এখন খেয়াল করো এখানে ভর বা আণবিক ভর আমরা বের করছি। অপশনে আয়রন, এখানে ডাব্লু কত 56 গ্রাম দেওয়া আছে, 56, আর আয়রনের ভরও 56 গ্রাম। তারপর অপশন বি 24 গ্রাম কার্বন, ডাব্লু 24 আর কার্বনের ভর কত 12 গ্রাম, তাহলে 24/12 2। এরপর দেখো 27 গ্রাম অ্যালুমিনিয়াম, সো ডাব্লু এখানে 27 আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, সো এটা ভাগ করলে 1। এরপর দেখো 108 গ্রাম সিলভার, তাহলে ডাব্লু এখানে 108 আর সিলভারের আণবিক পারমাণবিক ভর কত 108, সো 108 ভাগ করলে 1, তাহলে সবচেয়ে বেশি আছে কি এটা 2 মোল, তাহলে এটাই সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে। যার মূল সংখ্যা বেশি তার পরমাণু বেশি, তার অণু বেশি তার আয়ন বেশি। এখন দেখো তোমার 1 × 10⁻2 মোল কপার সালফেট এর ভর কত, দেখো এত মোল কপার সালফেটের ভর কত। এই কোশ্চেনটা আর হচ্ছে অপশন দেখে আমার কাছে কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা এমন বলতে পারতো যে তোমার 1 × 10⁻22 কপার সালফেট এর ভর কত, এটা বলতে পারতো, বাট এখানে এতগুলা মোল করে দিচ্ছে। তো যাই হোক, এইভাবে হলে অ্যান্সার যেটা হতো যে তোমার কোনো কিছুর 1 মোল মানে তার গ্রাম আণবিক ভর, আর কোনো কিছুর 1 মোল মানে এতে কি থাকবে, কোনো কিছুর 1 মোলে অ্যাভোগাড্রো তথা 6.02 × 10⁻23 অণু পরমাণু বা আয়ন থাকবে। তাহলে এখানে দেখো 6.02 × 10⁻23 ভর হচ্ছে 249.5 গ্রাম, যেটা তোমার তুতের ভর, তাহলে 1 গ্রামের ভর এত, একটির ভর এত, এবং এই যেটি দিয়ে আছে এতটির ভর এত। এখন আসলে হ্যান্ড ক্যালকুলেশনটা কীভাবে করবা, এইখানে একটু মনোযোগ দাও। হ্যান্ড ক্যালকুলেশন যেভাবে করবা সেটা হচ্ছে যা যা আছে প্রথমত লিখবো, লেখার পর যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এটা থাকলো আর কি। সো এখানে দেখো উপরে 10⁻22, এখানে 10⁻23, তাহলে জাস্ট নিচে একটা 10 থাকবে, বাকিটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে থাকবে কি দেখো, এরপর এখানে দশমিক আর একটা সংখ্যা, তাহলে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যার জন্য একটা 0, আর এখানে দেখো 6.023, তাহলে এই দশমিকের জন্য একটা 1 আর পরে 3টা সংখ্যা, দ্যাটস 3টা 0, এরপর এই 0 এই 0 এই 0 এই 0 ভ্যানিশ, তাহলে থাকবে এখানে তোমার 24,950 আর নিচে হচ্ছে 6,023। এখন যে সেটাকে ভাগ করলে কাজ শেষ। তবে এখানে ভাগটা করতে হবে, কেন করতে হবে, কারণ এখানে দেখো সেম টাইপের কতগুলো অ্যান্সার রয়েছে।
সেটা দেখো 6023 আর এখানে হচ্ছে কি 24,950, তো 424, দ্যাটস আমি বলতেই পারি এটা 4 বার যাবে। দেখো যদি এখানে 4 যুক্ত আর কোনো অপশন না থাকতো তাহলে আমি এখানে স্টপ করতাম আগের ক্যালকুলেশনের মতো, বাট যেহেতু এখানে 4 যুক্ত 2টা অপশন, সো আমাকে আর স্টেপ যেতে হবে। তো এটা আমি করে নিচে কত পাবো, 850 থাকলো। দেন 850-এর মধ্যে ধর এটা যাবে না, তো একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে দেবো, তো নিলাম একটা শূন্য। এখন দেখো এখানে আছে 6000, এখানে আছে কি 8000, তাই না? তাহলে কতবার যাবে, একবার, এটা বুঝতেই পারছি। তাহলে এটা আমাদের অ্যান্সার। সো পরে স্টেপ আর যাওয়ার দরকার নেই, 4.42 আর একটা হচ্ছে 4.14, সো এটা অবশ্যই 4.14 অ্যান্সার হবে। শেষ। এরপর দেখো কি আছে এখানে, একটি দ্রবণের পিএইচ হলো 6, ওই দ্রবণে আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে দ্রবণের পিএইচ 3 করা হলো, সেই দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত বৃদ্ধি পাবে? দেখো এগুলোর অ্যান্সার হচ্ছে 10 ডেল পিএইচ। হ্যাঁ, যেখানে ডেল পিএইচ হচ্ছে পিএইচ দ্বয়ের অন্তর, তাহলে ডেল পিএইচ, একটা পিএইচ হচ্ছে 6, একটা 3, তাহলে 6 বিয়োগ 3 ইজ ইকুয়াল টু কি 10⁻3, তাহলে এটা 10⁻3 অ্যান্সার হবে। এগুলা তুমি প্রিভিয়াস ক্লাসগুলো করে নিও, অবশ্যই করে নিও। ওইখানে দেখবা যে এই টাইপের ম্যাথ ছিল, যদি এটা ছিল না অন্য পিএইচ ছিল, পিএইচ বের করা, সেখানে আমি এই টাইপের ম্যাথ করিয়ে দিয়েছিলাম। সো এটা দেখো কুমিল্লাতে চলে আসছে। সো আশা করি পারবা এগুলো। জাস্ট এই দুইটা পিএইচ থাকলে কী করবা, 10 পিএইচ এর বিয়োগফল, হ্যাঁ, দুইটা পিএইচ বিয়োগ করবা, ওটাকে কি 10 এর পাওয়ার করে দেবা, যেটা হবে সেটাই অ্যান্সার। এরপর দেখো 0.49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণের পিএইচ কত হবে? এখন খেয়াল করো, আমার পিএইচ নির্ণয়ের জন্য ঘনমাত্রা লাগবে। সো ঘনমাত্রাকে বের করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এসএমভি বাই 1000। সো এসি ইকুয়াল টু তাহলে কী হবে, এসি ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এমভি। সো যা যা আছে আমি এখানে জাস্ট বসাই দিলাম। তাহলে এখন কী পাবো, দেখো 1000 ভ্যানিশ, এখানে 98 আর এখানে 0.49। সো যেহেতু এখানে একটা দশমিক আছে, তো দশমিকের জন্য একটা 1 আর দুটা সংখ্যা, দুটা শূন্য। ওকে, তাহলে এখন উপরে 49, নিচে হচ্ছে 98 × 100, তাহলে 49 দুগুণ হয় 98, তো নিচে 2 আর এখানে কি 100, তাহলে কী হবে দেখো 1/2 ইন্টু কি 10⁻2, তাই না? 10⁻2 হচ্ছে, আর তোমার 1/2 মানে কি 0.5, 0.5 ইন্টু 10⁻2, আর তোমার 10⁻2, তাহলে এটার জন্য কী হবে, 0.2 ঘর ডানে আসবে, মানে 0.2 ঘর আগে আসবে, তাই না? তাহলে এখানে দশমিক আছে 1 ঘর, তাহলে আরও 2 ঘর নিয়ে আসো, নিয়ে আসলে তাহলে এখানে কত হয়ে যাবে, 0.005। এই ক্যালকুলেশনগুলো আই থিঙ্ক তোমরা পারো, বাট যদি কারো প্রবলেম থাকে আমাকে ইনবক্সে জানাও, আমি সলভ করে দেবো, বিস্তারিত তোমাকে বলে দেবো আর কি। তাহলে এখন আসো, আমরা যেটুকু ঘনমাত্রা পেয়েছি, তোমার ঘনমাত্রা যদি এখানে পেয়ে গেলাম, তাহলে আমরা একটা পিএইচও পেয়ে যাব। এখন দেখো ঘনমাত্রা থেকে পিএইচ কীভাবে পাবে, এটার জন্য সুন্দর হ্যান্ড ক্যালকুলেশন রয়েছে। এটা আমি জাস্ট একটু তোমাকে আমার প্রিভিয়াস খাতা থেকে বলে দিচ্ছি, এটা একটু মনোযোগ দিবা, কারণ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার হাবিপ্রভুর জন্য করিয়েছিলাম, বা চবির জন্য যে করিয়েছি সেখানে এগুলো পাবে। সো যে কোনো একটা থেকে ভিডিও যখন দেখবা তখন পাবা। সো দেখে নিও, তোমার রিভিশনও হয়ে যাবে আরেকবার। সো খেয়াল করো, এই পিএইচের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কী করবা, মনে রাখবে অ্যাসিড থেকে পিএইচ পাবো, ক্ষার থেকে পি অফ ওইচ পাবো, বাট অ্যাসিডের ডেটা দিয়ে যদি পি অফ ওইচ বের করতে বলে তাহলে কী করবো, প্রথমে পিএইচ বের করবো, এরপর 14 থেকে পিএইচের মান বিয়োগ করলেই পি অফ ওইচ পাবো। সিমিলারলি ক্ষারের ডেটা দিয়ে পিএইচ বের করতে বললে প্রথমে পি অফ ওইচ বের করবো, এরপর 14 থেকে পি অফ ওইচের মান বিয়োগ করলেই পিএইচ পাবো। 14 থেকে বিয়োগ করার কারণ আমরা জানি পিএইচ প্লাস পি অফ ওইচ ইজ ইকুয়াল টু 14, দেন পিএইচ ইজ ইকুয়াল টু কি 14 মাইনাস পি অফ ওইচ, আর তাহলে পি অফ ওইচ ইজ ইকুয়াল টু কি 14 মাইনাস পিএইচ। আচ্ছা খাতা কোথায় আর, আচ্ছা এখানে দেখো, এখানে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মনোপ্রোটিক অম্ল বা ক্ষার হচ্ছে তারা যাদের হাইড্রোজেন বা হাইড্রোক্সিলের সংখ্যা 1, ডাইপ্রোটিক অম্ল বা ক্ষার হচ্ছে তারা যাদের হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের সংখ্যা 2। মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে ঘনমাত্রার শুরুতে দশমিক, বাকি সব শূন্য ও শেষে 1 থাকলে পিএইচ বা পি অফ ওইচ হবে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে তত। ডাইপ্রোটিক অম্ল বা ক্ষারের পিএইচ বা পি অফ ওইচ নির্ণয়ের জন্য এর ঘনমাত্রাকে 2 দ্বারা গুণ করব। গুণফলের শুরুতে দশমিক, বাকি সব শূন্য ও শেষে 1 থাকলে পিএইচ বা পি অফ ওইচ হবে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তত। শুরুতে দশমিক বাট শেষে 1 না থাকলে পিএইচ বা পি অফ ওইচ ইজ ইকুয়াল টু কী হবে, দশমিকের পর যতগুলো সংখ্যা তত মাইনাস শেষ সংখ্যার লগ। যেমন দেখো তোমার 0.007 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে এখানে দেখো কত, দশমিকের পর সংখ্যা কটা, 1টা 2টা 3টা, এই যে 3 মাইনাস কি শেষ সংখ্যার লগ, শেষ সংখ্যা কত 7 মাইনাস লগ 7, তো 3 মাইনাস এর লগ 7 ভ্যালু হচ্ছে 0.85 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 2.15। এখন দেখো, তবে এর জন্য লগ 1 থেকে 10 এর মান মুখস্থ রাখতে হবে। এখানে দেখো লগ 1 এর ভ্যালু 0, লগ 10 এর ভ্যালু 1, তাহলে মনে রাখতে হবে বাকি 8টা, যে 0.2 লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, লগ 3 0.48, লগ 4 0.6, লগ 5 0.7,
log 6.78, log 7.85, log 8.9, log 9.95। খুবই ইজিলি মনে রাখতে পারো। এটা যদি কষ্ট মনে হয় তাহলে এটা মনে রাখতে পারো 30, 48, 60, 70। হ্যাঁ, 30, 48, 60, 70 আগে দশমিক আছে, এটা মাথায় রেখো। এরপর 78, 85, 90, 95, 78, 85, 90, 95 খুব ইজিলি মনে রাখতে পারবা। 30, 48, 60, 70, 78, 85, 90, 95 চারটা করে পড়বা। 30, 48, 60, 70, 78, 85, 90, 95, 78, 85, 90, 95 অনায়াসে এগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ। এখন আসো, এখানে তুমি পিএইচ কি পেয়েছিলে, সরি ঘনমাত্রা কি পেলে এখানে 0.005 মোলার, তাই না? বাট এখানে অ্যাসিডটা কি, সালফিউরিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন কয়টা দেখো তো, দুইটা। সো এটা একটা ডাইপ্রোটিক অ্যাসিড। ডাইপ্রোটিক অ্যাসিড হলে ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করবো। সো 2 দিয়ে গুণ করে কী পেলাম 0.01। আর আমরা কি জানি, আমরা এই ঘনমাত্রার যদি শুরুতে দশমিক, পরে 0 এবং শেষে যদি 1 থাকে, তাহলে তার পিএইচ কী হবে বা পি অফ ওইচ কী হবে, দশমিকের পর যতগুলো সংখ্যা তত। তো এখানে দশমিকের পর সংখ্যা কয়টা, 2টা। তাহলে এটার পিএইচ কত, 2। যদি এটার পি অফ ওইচ বলতো তাহলে কী হতো, 14 - 2 অর্থাৎ 12 হইতো। ওকে, সো এটা শেষ। এরপর আমাদের যেটা আছে এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, কোনো পানির নমুনায় দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা 2 × 10⁴ মোলার হলে ppm এককে মান কত? মনে রাখবে ppm এককে ঘনমাত্রা ইকুয়াল টু SM × 1000। এস হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, আর এম হচ্ছে গ্রাম আণবিক ভর। তাহলে এখানে দেখো তো তোমার এস কত দেওয়া আছে, ঘনমাত্রা 2 × 10⁻⁴। সো লিখলাম 2 × 10⁻⁴। অক্সিজেন গ্যাস এর ভর কত, 32 ইন্টু হচ্ছে 1000। তাহলে এখানে আমাদের 64 10⁻⁴ মানে 1/10⁴, আর এখানে 1000 10⁻⁴ মানে কি, তোমার 10-এর সাথে তোমার কটা, এখানে কটা শূন্য হবে, 4টা শূন্য, তাই না? তো 4টা শূন্য লিখলাম, তাহলে উপরে 3টা শূন্য, নিচে 3টা শূন্য ব্যানিশ থাকবে কি, তাহলে 64/10, একটা শূন্য নিচে, তাহলে দশমিক 1 ঘর আগে, তাহলে 6.4 ppm। এগুলো খুব মানে মজার ম্যাথ এবং ইম্পর্টেন্ট। এই টাইপের আরও অনেক ম্যাথ আছে যেটা তুমি চবির কেমিস্ট্রি দ্বিতীয় পত্র ভিডিও দেখলে পেয়ে যাবে। এবার দেখো তড়িৎ রসায়ন লাস্ট আমাদের, হ্যাঁ এটা লাস্ট, একটা পৃষ্ঠা বললেই শেষ। সো জিঙ্ক ও সিলভারের জারণ বিভব যথাক্রমে +0.76 ভোল্ট ও -0.8 ভোল্ট। তবে জিঙ্ক আয়ন এটা হচ্ছে কি একটা লবণ শুধু দেয়া, এখানে কি করা হয় বিস্তারিত এখানে লিখে দিয়েছি, জাস্ট একটু খেয়াল করো। লবণচিত, যার বামে থাকবে অ্যানোড, ডানে থাকবে ক্যাথোড। অ্যানোডে হয় জারণ, এখানে এই জারণ এটাকে কীভাবে লেখা হবে, প্রথমে ধাতু থাকবে, এরপর ধাতব আয়ন থাকবে। আর ক্যাথোড হয় বিজারণ, এই বিজারণের ক্ষেত্রে কীভাবে লেখা হয়, প্রথমে ধাতব আয়ন থাকবে, পরে ধাতু থাকবে। জারণ ও বিজারণ বিভবের মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। ওকে, তোমার জারণ এবং বিজারণ বিভবের মান সমান থাকবে, শুধু চিহ্নটা বিপরীত হবে। আর এখানে ইএমএফ হচ্ছে কি, ই সেল বা ইএমএফ। সো এই ই সেল ইজ ইকুয়াল টু ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। এই ই অ্যানোড অক্সিডেশন হচ্ছে কি অ্যানোডের জারণ মান, আর ই ক্যাথোড রিডাকশন এটার মানে হচ্ছে ক্যাথোডের বিজারণ মান। ওকে, এখন এই ইএমএফ যদি 0-র চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। আর বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে সেখানে কি তোমার সংরক্ষণ করা যাবে না। ইএমএফ 0 হলে সেই কোষটা কি মৃত সেল বা নিষ্ক্রিয় সেল, অর্থাৎ মৃত কোষ যেটাকে বলা হয় ডেড সেল। আর ইএমএফ যদি 0-র চেয়ে ছোটো হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে। এক্ষেত্রে কি ওই পাত্রে দ্রবণ সংরক্ষণ করা যাবে। সো এই যে লিখে দিয়েছি দেখো, অস্বতঃস্ফূর্ত হলে দ্রবণ সংরক্ষণ করা যাবে, স্বতঃস্ফূর্ত হলে দ্রবণ সংরক্ষণ করা যাবে না। দুটি ধাতুর মধ্যে যেটি সক্রিয়তা সিরিজে উপরে থাকবে তার জারণ মান হবে, আর যেটি নিচে থাকবে তার বিজারণ মান হবে। কারণ হচ্ছে ওই উপরে যেটা সক্রিয়তা সিরিজে যেটা উপরে থাকবে তার সেটি হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আর যেটা নিচে থাকে সেটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। অ্যানোডের জারণ, ক্যাথোডের বিজারণ। সো উপরে একটা জারণ মান হিসাব করতে নিতে হবে, আর নিচেরটার বিজারণ বিভব নিতে হবে। এখন খেয়াল করো, প্রশ্নে সিলভারের বিজারণ বিভব দেওয়া আছে, বাট আমরা সিলভারের, সরি এখানে কি ভুল লিখছি আমি, জারণ বিভব দেওয়া আছে, হ্যাঁ আমি একটু ভুল লিখে ফেলছি। এখানে জারণ বিভব দেওয়া আছে দুইটারই, বাট আমার আর সিলভারের কী লাগবে, বিজারণ বিভবটা লাগবে। সরি, জাস্ট 5 সেকেন্ড। ওকে, জারণ বিভব হয়ে গেছে। সো এখানে সিলভারের জারণ বিভব দেওয়া আছে, বাট আমার কি লাগবে, সিলভারের বিজারণ বিভব লাগবে। সো চিহ্ন চেঞ্জ করে দেব, তাহলেই সিলভারের বিজারণ বিভবের মান পেয়ে যাব। সো এখানে কি আছে -0.80, তাহলে এটা কি +0.80 হবে। তাহলে ফর্মুলা অ্যানোড অক্সিডেশন ইজ ইকুয়াল টু কী হবে, এখানে তোমার জিঙ্কেরটা, তাই না,
আর ক্যাথোডের রিডাকশন এখানে কী হবে, সিলভারেরটা। দেখো আমি জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য লিখে দিয়েছি, তোমরা কখনোই এক্সামে এগুলো লিখতে যাবে না, তোমরা ডিরেক্ট এখানে মান লিখে চলে আসবে। এগুলো বুঝতে পারলে তোমার কোনো কিছু লিখতে হবে না, তুমি জাস্ট এখানে দেখবা, দেখে এইখানে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। যেখানে অ্যানোডে তাহলে জিঙ্ক, ক্যাথোডে হচ্ছে সিলভার, সো দুটো যোগ করো, যোগ করলে অ্যান্সার পেয়ে যাবে। এখন কোনটা কই থাকে না থাকে এগুলো আমি এখানে সব লিখে দিয়েছি, খেয়াল করো। এই সক্রিয়তা সিরিজ মনে রাখলে এই চ্যাপ্টারের পর অধিকাংশ কমপ্লিট হয়ে যায়। তো সক্রিয়তা সিরিজটা জাস্ট একটু দেখো, এটা কি আছে মনে রাখবা। লিথিয়াম কে বাবা, কানা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মান, জান, কার, ফি, ক্যাড, কোনি, সান পাবে হাই, কপার হাজিয়াস পিটাবে আমায়। তোমরা অনেকে হয়তো অনেকভাবে পড়তে পারো, বাট আমি এটা এইভাবে মুখস্থ করেছি, সো আমি এটা একটু বলে দিই। লিথিয়াম কে বাবা, কানা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ওকে, মান, জান, কার, ফি, ক্যাড, কোনি, সান পাবে হাই, কপার হাজিয়াস পিটাবে আমায়। আবার শোনো, আমি কোথায় কোথায় থামি একটু খেয়াল রাখো জাস্ট। লিথিয়াম কে বাবা, কানা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মান, জান, কার, ফি, ক্যাড, কোনি, সান পাবে হাই, কপার হাজি আজ পিটাবে আমায়। এই এখানে একটা বাদ চলে গেছে, আচ্ছা আমি এটা ঠিক করে, একটা বাদ হয়ে গিয়েছিল, এটাকে ঠিক করে দিচ্ছি। সিলভার ঠিকই লিখেছি, বাট প্লাটিনিয়াম বাদ পড়ছে, সো পিটাবে হচ্ছে প্লাটিনিয়াম। ফ্লুইডটা মুছলে, সরি শুকালে আমি এটা লিখে দিব। তো খেয়াল করো, তো গেল এটা। এখন তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে উপরের দিকের মৌল মানেই অধিক সক্রিয় শক্তিশালী বিজারক অর্থাৎ দুর্বল জারক, অ্যানোড হিসাবে কাজ করবে। নিচের মৌলের দ্রবণ সংরক্ষণে পাত্র হিসাবে ইউজ করা যাবে না। নিচের দিকের মৌলকে প্রতিস্থাপন করে, দ্রবণ চাপ বেশি। তারপর মনে রাখবা এই তিনটা লাইন, প্রথম 5টা পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, প্রথম 12টা জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, হাইড্রোজেনের উপরের সবাই অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, বাট হাইড্রোজেনের নিচেরগুলো পারে না। এই যে কোশ্চেন যেটা লিখে রেখেছিলাম তোমার, বলেছিলাম যেটা তড়িৎ রসায়নের কোশ্চেন, যে তোমার শক্তিশালী বিজারক পদার্থ কোনটা, দেখো তো উপরে আছে কোনটা সক্রিয়তা সিরিজে, লিথিয়াম কে বাবা, তো এই যে কে চলে আসছে, কে হচ্ছে এই যে দ্বিতীয়তে, তাহলে এটা কি শক্তিশালী বিজারক। যদি বলতো কোনটি সবচেয়ে বেশি সক্রিয়, সেটা অ্যান্সার কী হতো, পটাশিয়াম। বাট পটাশিয়াম না থেকে যদি লিথিয়াম থাকতো তাহলে অ্যান্সার কী হতো, লিথিয়াম হইতো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমার জিঙ্ক আয়ন জিঙ্ক এবং সিলভার আয়ন সিলভার তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব যথাক্রমে এত এত, এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত। তো দেখো আই থিঙ্ক এটা নিয়ে কথা বলতে হবে না, তুমি এখন জানো কোনটা এখানে অ্যানোড থাকবে, কোনটা ক্যাথোড থাকবে, অর্থাৎ কার জারণ মান নিবে, কার বিজারণ মান নিবে, এগুলো সব বুঝো। জাস্ট মনে রাখবা উপরেরগুলা কী হবে, অ্যানোড, অর্থাৎ উপরেরগুলার জারণ মান নিবা। অর্থাৎ ধরো তোমার তো কোশ্চেনে দুইটাই দেওয়া থাকবে, তাই না, দুইটা মূল্য থাকবে, এই দুইটার মধ্যে দেখবে কোনটি উপরে, কার সিরিয়াল উপরে, যেটা উপরে তার জারণ মান নিবে, যেটি নিচে তার বিজারণ মান নিবে। আর এখানে দেখবে জারণ মান দেয়া না বিজারণ মান দেয়া, সো যাই দেওয়া থাকুক আমার সমস্যা নাই, আমি জানি জারণ আর বিজারণ বিভবের মান কি সমান হবে, শুধু চিহ্ন বিপরীত থাকবে, এটা দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ হয়ে যাবে। সো এখানে আমি সব কিছু শেষ করছি। এখন তোমার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি অবশ্যই আমি যে 6টা ভিডিওর কথা বলেছি সেই 6টা ভিডিও দেখে নিবে। ওই 6টি ভিডিও দেখে নিলে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখবা ইনশাল্লাহ কুমিল্লা ভার্সিটিতে অনেক কিছু কমন পেয়ে যাবে। তোমার প্রিপারেশন যদি অনেক খারাপ হয়ে থাকে তারপর জাস্ট এই 6টা ভিডিও দেখে নাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি এই 6টা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর সাথে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কও আমি দিয়ে দিব। তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে গ্রুপে অ্যাড রিকোয়েস্ট দিও, আমি অ্যাপ্রুভ করে নিব। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে, বিশেষ করে যারা হচ্ছে যাদের ফিনান্সিয়াল অবস্থা খুব বেশি ভালো না, তাদেরকে অবশ্যই এখানে অ্যাড করবা, ভিডিওটা তাদেরকে দিবা, আমি তাদেরকে হচ্ছে ফ্রি এখানে অ্যাড করে নেব। শুধু তাদের না, সবাইকে অ্যাড করব, তবে তাদের জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। সো তোমরা নিজেরাও অ্যাড হয়ে যাবে, তোমার ফ্রেন্ডদেরকেও অ্যাড করে নেবে। আর এক্সাম নিয়ে তো টেনশন করার কিছু নাই, আমি কোশ্চেন দেখেছি, তোমাদের যাদের মোটামুটি ভালো প্রিপারেশন আছে, বইটা পড়া আছে, তারা অনায়াসে ভালো এক্সাম দিতে পারবে। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।